হ্যালো, হাই গাইস, হাই। আমি অ্যাকচুয়ালি লেট না, আমাদের হচ্ছে হঠাৎ করে ক্লাস অ্যানাউন্স করছি তো, সো স্লাইড রেডি হয় নাই, ঠিক আছে? এখনও দেখো না স্লাইডটা আসে নাই, 1 বা 2 মিনিট সময় লাগবে, তারপরে স্লাইড চলে আসবে। আমি স্লাইডের জন্য অপেক্ষা করতেছিলাম, বাট আশা করি স্লাইডটা খুব দ্রুতই চলে আসবে। সো সবাইকে ক্লাসে স্বাগতম জ্যামিতিক আলোক বিজ্ঞানের 5 নম্বর লেকচারে। এবং আজকের লেকচারটা খুবই সুন্দর, পুরাপুরি থিওরিটিক্যাল লেকচার, থিওরি মানেই সুন্দর। সো আজকে হচ্ছে আমরা বেশ কিছু প্র্যাকটিক্যাল ফেনোমেনন দেখবো। তোমরা একটা ছবির সাথে খুব পরিচিত থাকার কথা, যে প্রিজমের মধ্যে লাইট ঢুকতেছে এবং সেই লাইট থেকে 7টা কালার বের হচ্ছে, বা রংধনুর মধ্যে কিভাবে 7টা রং তৈরি হয়, ঠিক আছে? এই জিনিসগুলোর সাথে তোমরা পরিচিত থাকার কথা। 9-10-এ টুকটাক পড়ারও কথা, এটাকে বলা হয় ডিসপারশন অফ লাইট বা আলোর বিচ্ছুরণ। সো আলোর বিচ্ছুরণ নিয়ে হচ্ছে আজকে আমরা একদম বিস্তারিত পড়াশোনা করব। আলোক বর্ণালী কিভাবে তৈরি হয়, সূর্যের মধ্যে থেকে 7টা আলো কেন আসে, আকাশের রং কেন নীল দেখায়, সূর্য ডোবার সময় কেন আবার লাল দেখায়, বহুত কিছু। আবার তোমার চাঁদের থেকে দাঁড়াইলে বা তুমি বায়ুমণ্ডলের যদি বাইরে চলে যাও তখন কিন্তু আকাশ তোমার কাছে কালো দেখাবে, বাট তুমি যদি পৃথিবী থেকে দেখো তখন আবার আকাশ নীল লাগে। মানে অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং কাহিনী আছে। সব কিছু হচ্ছে আলোর বিহেভিয়ার, এবং সেগুলো নিয়ে আমরা আজকে পড়াশোনা করব। কিছুটা থিওরিটিক্যাল আলোচনা, বাট আই গেস দ্যাট ইজ ওকে, কারণ সব কিছু আমাদের শিখতে হবে, কেবলমাত্র ম্যাথ করাটাই আমাদের উদ্দেশ্য না, বা এইচএসসি পরীক্ষায় শুধুমাত্র ভালো করে যাওয়াটাই উদ্দেশ্য না। তার পাশাপাশি কিছুটা ফিজিক্স জেনে যাওয়া এবং প্র্যাকটিক্যাল লাইফের সাথে ফিজিক্সকে রিলেট করতে পারাটাও আমাদের উদ্দেশ্য। সেক্ষেত্রে ফিজিক্স আমাদের ভাল লাগবে আই গেস। ওকে, তো যারা যারা ক্লাসে জয়েন করছেন আমাকে একটু জানাবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা, আমার কথা ঠিকঠাক শুনতে পারতেছেন কিনা, সব কিছু ঠিকঠাক দেখতে পারতেছেন কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে আমরা পড়া শুরু করে দিব। আশা করি স্লাইডটাও চলে আসবে 1 বা 2 মিনিটের মধ্যে। এর পাশাপাশি তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা চাইলে কমেন্টে জিজ্ঞাসা করতে পারো, আমি প্রথমে উত্তর দিয়ে তারপর ক্লাস শুরু করব। ওকে গাইস, ওকে। সরি দাদা, কেমন আছেন? কেমন আছি না, আসি মোটামুটি আসি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা গাইস? না খেয়ে চলে আসলাম আপনার ক্লাস। আরে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সেই, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনাকে ডিফারেন্ট লাগে কেন ভাইয়া? ডিফারেন্ট লাগে, আমার আসলে আরেকটা বিয়ে হয়েছে এর জন্য। না, ডিফারেন্ট কেন লাগবে ভাই? দিনের বেলায় ক্লাস নিচ্ছি, দিনের বেলায় সব কিছু অন্যরকম লাগে। শোনো, লাইফে কোনো ডিসিশন নেওয়ার একটা রুলস আছে, ঠিক আছে? লাইফে যখনই তুমি ডিসিশন নিবা দুইবার ভাববা ডিসিশন নেওয়ার আগে। একবার হচ্ছে দিনের বেলায় আর একবার হচ্ছে রাতের বেলায়, কারণ একটা জিনিস দিনের বেলায় যেরকম লাগে সেটা রাতের বেলায় সেরকম লাগে না, ডিফারেন্ট লাগে আসলেই। তো কিছু কিছু ডিসিশন আমরা রাতের বেলায় চিন্তা করে নেই, দেখা যায় সেটা ভুল হয়। আবার কিছু কিছু ডিসিশন আমরা দিনের বেলায় চিন্তা করে নেই, সেটাও ভুল হয়। এজন্যই যে কোনো ডিসিশন নেওয়ার আগে দুইবার ভাববা, একবার রাতে একবার দিনে। যদি দুইবারই ঠিক মনে হয় তার মানে তোমার ডিসিশন ঠিক আছে, তুমি কাজটা করো। ওকে, তুমি আজকে দিনের বেলায় দেখতেছো তো এর জন্য একটু ডিফারেন্ট লাগতেছে, রাতের বেলায় আবার একটু অন্যরকম লাগে। হ্যালো হ্যালো ভাই, আপনার ভয়েসটা আজকে অনেক ডিফারেন্ট লাগছে। ও মাই গড, তাই? থ্যাংক ইউ। আমি কি হয়েছে আমার গলায় জানি না। ওকে, ন্যূনতম বিচ্যুতির আপতন কোণ ও নির্গত হওয়া বুঝি নাই। কি? ন্যূনতম বিচ্যুতির আপতন কোণ এবং নির্গত হওয়া বুঝো নাই? ওকে, ঠিক আছে, দাঁড়াও তাহলে ক্লাস শুরুর আগে এটা হচ্ছে একটু বলে নিই। ব্যাপারটা হচ্ছে, ধরো এই হচ্ছে একটা প্রিজম, ঠিক আছে? আমরা একটা প্রপার্টি পড়ছিলাম, সেটার নাম ছিল হচ্ছে প্রিন্সিপাল অফ রিভার্সিবিলিটি অফ লাইট। ওকে, মানে হচ্ছে ধরো আলো টক 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 ট, আলো হচ্ছে এভাবে গেল, একটা প্রতিসরক মাধ্যমে প্রবেশ করলো, দেন আলোটা বাঁকায় গেল এইভাবে, ঠিক আছে? কেন? প্রতিসারক মাধ্যমের জন্য আলোর প্রতিসরণ ঘটছে। যদি উল্টা দিক দিয়ে লাইটটা এই বরাবর আসতো, কোন বরাবর আসতো? এই বরাবর, তাহলে আলোটা না ঠিক এই দিকেই বাঁকাইতো, আলোর গতিপথ কোনো পরিবর্তন হইতো না। মানে আলোকে যদি তুমি উল্টায়ও দাও তার গতিপথে কোনো পরিবর্তন হয় না, এটাকেই বলা হয় হচ্ছে প্রিন্সিপাল অফ রিভার্সিবিলিটি অফ লাইট। ওকে, এখন ন্যূনতম বিচ্যুতি কোণের একটা খুব সুন্দর প্রপার্টি আছে, সেটা হচ্ছে তুমি একটা সার্টেন আপতন কোণের জন্যই ন্যূনতম বিচ্যুতি পাওয়া, মাল্টিপল অ্যাঙ্গেলের জন্য কখনো ন্যূনতম বিচ্যুতি পাওয়া যায় না। তাহলে ধরো আলো এই বরাবর আপতিত হয়েছে, কোন বরাবর? এই, ঠিক আছে? এটা হচ্ছে আই বা I1 যেই কোণে আলো আপতিত হয়েছে, এবং এটা হচ্ছে I2 যেই কোণে আলো নির্গত হয়েছে, এবং মাঝ বরাবর আলোটা এভাবে গেছে, ঠিক আছে? তুমি বললা আমি I1 এর জন্য ন্যূনতম বিচ্যুতি পাইছি। এখন I1 এর মান কত? তুমি বললা ভাইয়া I1 এর মান হচ্ছে 30 ডিগ্রি। আমি তোমাকে বললাম I2 এর মান কত? I2 এর মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে তুমি চিন্তা করো,
যদি 30 ডিগ্রির জন্য তুমি ন্যূনতম বিচ্যুতি পাও, তুমি কিন্তু 60 ডিগ্রির জন্য ন্যূনতম বিচ্যুতি পাবা। কেন? ওই যে প্রিন্সিপাল অফ রিভার্সিবিলিটি অফ লাইট অনুযায়ী তুমি যদি আলোটাকে উল্টাই দাও, আলো যদি এই বরাবর যায় তাহলে আলো এভাবে গিয়ে এভাবে গিয়ে এভাবে যাবে, সেক্ষেত্রেও তো তুমি ন্যূনতম বিচ্যুতিই পাচ্ছ। তারপর ন্যূনতম বিচ্যুতি তুমি 30 ডিগ্রির জন্যও পাচ্ছ, 60 ডিগ্রির জন্যও পাচ্ছ। এটা কখনোই হওয়া পসিবল না। দুইটা আপতন কোণের জন্য কখনো ন্যূনতম বিচ্যুতি পাওয়া যাবে না। এক্সপেরিমেন্টাল যে গ্রাফটা আমরা দেখছিলাম মনে আছে কিনা, এরকম এই বরাবর বিচ্যুতি কোণ, এই বরাবর আপতন কোণ। সো গ্রাফটা হচ্ছে এরকম একটা সার্টেন অ্যাঙ্গেলের জন্যই হচ্ছে আমরা কেবলমাত্র মিনিমাম যে বিচ্যুতি সেটা পাই। তবে ন্যূনতম বিচ্যুতি পাওয়া যাবে একটা আপতন কোণের জন্য, সেটা এই বরাবর গেলেও যা, ওই দিক থেকে আসলেও তাই। তার মানে এই যে অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা অবশ্যই সেম হওয়া লাগবে। কোন অ্যাঙ্গেল হওয়া লাগবে? এই যে ন্যূনতম বিচ্যুতি আমরা যেই আপতন কোণের জন্য পাই সেটা হওয়া লাগবে। ঠিক আছে, আই ওকে, সেটা এই পাশেও যা হওয়া লাগবে এই পাশেও তাই হওয়া লাগবে, মানে I1 এবং I2 হওয়া লাগবে সমান। বিস্তারিত লাস্ট ক্লাসে পড়াইছিলাম, একটা বার শুনে নিও। ঠিক আছে, ওকে দাদা, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি বুঝলাম, কিন্তু আলোর বেগ না কনস্ট্যান্ট, তাইলে এক এক রঙের আলো কি আলাদা? বুঝাই দেন। হ্যাঁ অবশ্যই, আমরা পড়বো আজকে এগুলা। কেবলমাত্র শূন্য মাধ্যমে সকল রঙের আলোর বেগ সমান। শূন্য মাধ্যম বাদে অন্য যে কোনো মাধ্যমে এক একটা তরঙ্গ দৈর্ঘ্যের আলোর বেগ হবে এক এক রকম। আচ্ছা, আমাদের স্লাইড মনে হয় চলে আসছে, আমি একটাবার একটু চেক দিয়ে নিই। তাহলে আই গেস হচ্ছে আমরা আসলে, হ্যাঁ তো চলে আসছে। চলো আমরা হচ্ছে শুরু করে দিই। আছে সব কিছু আজকে আছে, ঠিক আছে, চিন্তা করার কিছু নাই, আমরা সব কিছু নিয়ে পড়াশোনা করবো। সো রিল্যাক্স রিল্যাক্স, ঠিক আছে, ডোন্ট টেক এনি প্রেশার গাইস, হ্যাভ সাম ফান। আলো নিয়ে পড়াশোনা করতেছি, এত প্যারা নেওয়ার কি আছে, সহজ জিনিস। ওকে, তো সবাইকে আমাদের 5 নাম্বার লেকচারে স্বাগতম। আজকে আমরা দুইটা জিনিস নিয়ে পড়াশোনা করবো, দুইটা অনেকগুলো জিনিস নিয়ে পড়াশোনা করবো, বাট মেইন টপিক দুইটা। একটা হচ্ছে সরু প্রিজম আর একটা হচ্ছে আলোর বিচ্ছুরণ। এখন সরু প্রিজমের কনসেপ্ট অনেক সহজ, জাস্ট এখানে আমাদের একটা ফর্মুলা দেখা লাগবে, অনেকটা আগের ফর্মুলার মতোই, এবং এখান থেকে ম্যাথ আসলে আসতে পারে, বাট রিটেনে আসার সম্ভাবনা কম, এমসিকিউতে আসার সম্ভাবনা বেশি। সো প্রথমে আমরা একটু দেখে নিই সরু প্রিজম জিনিসটা কি, বা সরু প্রিজমের মধ্যে বিচ্যুতি কিভাবে নির্ণয় করা হয়। শোনো, সরু প্রিজমের কনসেপ্ট খুব সহজ। ধরো একটা প্রিজম, ওকে, প্রিজম কোণ আমরা কোনটাকে বলি? আলো যেই তলে আপতিত হবে এবং যেই তল থেকে নির্গত হবে সেই দুইটা তলের যে মধ্যবর্তী কোণ সেটাকে আমরা বলি হচ্ছে প্রিজম কোণ। লেট সাপোজ এই তলের মধ্যে আলো আপতিত হয়েছে, তাহলে চলো এখানে আমরা একটা অভিলম্ব আঁকি, এই, ঠিক আছে, এবং এই বরাবর আলো হচ্ছে নির্গত হয়েছে এই তল বরাবর। ঠিক আছে, এটা হচ্ছে আপতিত তল এবং এটা হচ্ছে নির্গত তল। এই দুইটা তলের মধ্যবর্তী যে কোণ সেটাকে আমরা কি বলি? প্রিজম কোণ। তার মানে এইটা হচ্ছে আমাদের প্রিজম কোণ। এখন প্রিজম কোণের মান যদি লেস দ্যান অর ইকুয়াল 6 ডিগ্রি হয়, তখন সেই প্রিজমটাকে আমরা বলি হচ্ছে সরু প্রিজম। কি বলা হয় এটাকে? এটাকে বলা হয় সরু প্রিজম। বুঝেছো? সরু প্রিজম বলা হয়। ক্লিয়ার? ওকে ভাইয়া, এখন এই সরু প্রিজমের একটা স্পেশাল প্রপার্টি আছে। স্পেশাল প্রপার্টি মানে হচ্ছে অন্যান্য প্রিজমের ক্ষেত্রে এটা খাটানো যাইতে পারে, বাট সরু প্রিজমের ক্ষেত্রে আমরা এটা মেইনলি অ্যাপ্লাই করি। দেখো আমাদের ফর্মুলা কি ছিল বিচ্যুতি কোণের? আলো যদি সরু প্রিজমে আপতিত হয় সেক্ষেত্রে তো আলো বিচ্যুত হবেই, তাই না? লেট সাপোজ আলো আসলেই বরাবর, কোন বরাবর আসছে ভাইয়া? এই যে এই বরাবর। তারপর আলো কি হবে? হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেছে, আলো অভিলম্বের দিকে বাঁকাবে। দেন আবার ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাচ্ছে, আলো অভিলম্ব থেকে দূরে সরে যাবে। তার মানে আলো যেতে যাচ্ছিল এই দিকে, আলো বাঁকায় গেছে এই দিকে, তাহলে আলোর কি ঘটছে? বিচ্যুতি ঘটছে, তাই না? আলো তার গতিপথ থেকে বিচ্যুত হয়ে গেছে। সেই বিচ্যুতির মান আমরা কেমনে বের করতাম? খুবই সহজ। এই অ্যাঙ্গেলটাকে আমরা বলতাম হচ্ছে I1, এই অ্যাঙ্গেলটাকে আমরা বলতাম R1, এটাকে আমরা বলতাম R2, এবং এই অ্যাঙ্গেলটাকে আমরা বলতাম হচ্ছে I2। ওকে, এবং তোমাদের মনে আছে কিনা এ সমান হইতো R1 প্লাস R2, এবং বিচ্যুতি কোণ ইজ ইকুয়ালস টু ছিল I1 প্লাস I2 মাইনাস A। ঠিক আছে, এতটুকু হয়ে গেছে, আমাদের মনে আছে। এখন সরু প্রিজমের ক্ষেত্রে আমরা যেটা মাথায় রাখবো সেটা হচ্ছে, দেখো এই অ্যাঙ্গেলটা তো খুবই ছোট, 5 ডিগ্রি বা 6 ডিগ্রি। তাহলে চিন্তা করি অ্যাঙ্গেল যদি খুব ছোট হয়, এরকম হবে, এরকম হবে একটা সরু প্রিজম দেখতে। একদম ছোট্ট একটা অ্যাঙ্গেল, যে প্রিজম কোণটা খুব ছোট, তার মানে এই যে প্রিজমের যে তল, এটা অনেকটা ভূমির সাথে লম্ব বরাবর থাকবে। এই অ্যাঙ্গেল তো অনেক ছোট, অ্যাঙ্গেল যদি বড় হইতো তখন তল ইনক্লাইন্ড হইতো, বা ইনক্লাইন্ড দেখে মনে হইতো। অ্যাঙ্গেল যেহেতু অনেক ছোট, 2 ডিগ্রি 3 ডিগ্রি 60 ডিগ্রি, কি মনে হবে আমাদের কাছে? এই যে তলটা এটা অনেকটা ভূমির সাথে লম্ব বরাবর অবস্থিত, এই অ্যাঙ্গেলটা অলমোস্ট 90 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, সো যেই রশ্মিগুলো সমান্তরালে আসবে সেগুলোকে একদম অভিলম্ব ঘেঁষে যাবে না। বুঝলাম না ভাইয়া। দেখো এই তলে এই পয়েন্টে যদি আলো এসে আপতিত হয়, অভিলম্ব কোণ বরাবর রাখবা? তলের সাথে লম্ব বরাবর। তলটা কি অনেকটা ভূমির লম্ব না? তলটা কি অনেকটা ভূমির সাথে লম্ব? অনেকটা, পুরোপুরি না বাট অনেকটা। তার মানে অভিলম্বটা কি হবে? অনেকটা ভূমির সমান্তরাল।
অলমোস্ট কি হবে, ভূমির সমান্তরাল হবে। সো যেই লাইটগুলা ভূমির সমান্তরালে আসবে, তুমি চিন্তা করে দেখো তো তাদের আপতন কোণের মান কি খুবই খুবই ক্ষুদ্র হবে না? খুবই ক্ষুদ্র হবে। এবং সরু প্রিজমে এগুলা নিয়েই আমরা অ্যানালাইসিসটা করি, যেখানে আপতন কোণ, নির্গত কোণ এগুলার মান হয় খুব ক্ষুদ্র। ওকে, সো সরু প্রিজমের ক্ষেত্রে আমরা কি ধরে নিব আর কি, সরু প্রিজমের ক্ষেত্রে আপতন কোণ I1, দেন হচ্ছে R1, R2, I2 এগুলো কি হবে, এগুলো হবে খুবই ক্ষুদ্র। ওকে, খুবই ক্ষুদ্র। ভাই এগুলো কি বড় হইতে পারে না? হ্যাঁ, বড় হইতে পারে। একটা লাইট তো এই বরাবরও আসতে পারে। কোন বরাবর? দেখো একটা লাইট তো এই বরাবরও আসতে পারে। যদি এই বরাবর আসে তাহলে কি হবে? তাহলে আমরা আগে যেভাবে প্রিজমের অ্যানালাইসিস করছি সেভাবেই করা লাগবে। এতদিন ধরে প্রিজম, মানে লাস্ট ক্লাসে প্রিজম যেভাবে পড়ে আসছি, যদি আপতন কোণের মান হয় ধরো 30 ডিগ্রি, 40 ডিগ্রি, তখন ওই আগের মতো করেই করতে হবে। বাট আপতন কোণ ধরো হচ্ছে 10 ডিগ্রি, 5 ডিগ্রি, 6 ডিগ্রি, যদি এরকম রেঞ্জে হয় তখন আমরা ফর্মুলাতে হালকা একটু মডিফিকেশন নিয়ে আসতে পারি এবং সেটা নিয়ে আমাদের অ্যানালাইসিসটা করা লাগবে। তাহলে ধরো সরু প্রিজমে আলো খুবই ক্ষুদ্র কোণে আপতিত হয়েছে বা ভূমির সমান্তরালে আলো আসছে, কারণ আমাদের সরু প্রিজমের যে অভিলম্বটা সেটা অলমোস্ট ভূমির সমান্তরালে হবে, অলমোস্ট, পুরোপুরি না। তাহলে যেই আলোটা ভূমির সমান্তরালে আসবে তার এবং অভিলম্বের মধ্যবর্তী কোণ কি অনেক বড় হবে? না, আলো আসছে ভূমির সমান্তরালে, অভিলম্ব আছে অনেকটা ভূমির সমান্তরাল বরাবর। সো দেখা যাবে দুইজনের মধ্যবর্তী কোণ খুবই খুবই ক্ষুদ্র। এবং আই এর মান যদি ক্ষুদ্র হয় বা I1 এর মান যদি ক্ষুদ্র হয়, R1 এর মানও ক্ষুদ্র হবে, R2 এর মানও ক্ষুদ্র হবে এবং আলটিমেটলি I2 এর মানও ক্ষুদ্র হবে। সো I1 ক্ষুদ্র হইলে বাকি সবগুলাই কি হবে, ছোট ছোট অ্যাঙ্গেল হবে। ওকে, এবং আমরা জানি যদি অ্যাঙ্গেলের মান অনেক ছোট হয় তখন আমরা কি লিখতে পারি বলো তো? যদি অ্যাঙ্গেল অনেক ক্ষুদ্র হয়, যদি থিটা অনেক ছোট হয়, থিটা অনেক ক্ষুদ্র হয়, ক্ষুদ্র হয়, তখন কি লেখা যায়, সাইন থিটা ইজ অলমোস্ট ইকুয়ালস টু থিটা রেডিয়ান। ঠিক আছে, ধরো সাইন 2 ডিগ্রি, সাইন 2 ডিগ্রির মান কত? 2 ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করো, যত আসবে তত, মানে 2 ইন্টু পাই ডিভাইডেড বাই 180। থিটার মান অনেক ক্ষুদ্র হইলে সাইন থিটা সমান থিটা রেডিয়ান লেখা যায়, ভ্যালু খুবই ক্লোজ চলে আসে। এটা তুমি মোটামুটি 5 ডিগ্রি, 6 ডিগ্রি বা 7 ডিগ্রি পর্যন্ত লিখতে পারবা। ওকে, তাহলে যেহেতু এখানে আমাদের অ্যাঙ্গেলগুলো অনেক ছোট, যেখানে যেখানে সাইন আছে সেখানে সেখানে আমরা কি বসাইতে পারবো বলো তো? অ্যাঙ্গেলের রেডিয়ান ভ্যালুটা বসাই দিতে পারবো। এখন একটু মনে করে দেখো, আমাদের প্রিজমের মধ্যে আলোর প্রতিসরণ ঘটতো। লেটস সাপোজ এটা হচ্ছে বাতাস, বাতাসের প্রতিসরণাঙ্ক কত? 1। এটা হচ্ছে কাঁচ, কাঁচের প্রতিসরণাঙ্ক কত? ধরলাম মিউ। ওই পাশে আবার বাতাস, বাতাসের প্রতিসরণাঙ্ক কত? 1। ওকে, দেখো তো আপতন কোণ কত? I1। প্রতিসরণ কোণ কত? R1। তাহলে আমি লিখতে পারি না μ1 sin I1, স্নেলের সূত্র ভাই, ইজ ইকুয়ালস টু μ2 sin R1। μ1 এর মান কত? 1, তার মানে sin I1 ইজ ইকুয়ালস টু μ sin R1। এবার দেখো সরু প্রিজমের ক্ষেত্রে এই অ্যাঙ্গেলগুলো অনেক ছোট, I1 R1 এগুলো তো খুবই ক্ষুদ্র কোণ। তো সাইন থিটার পরিবর্তে আমি কি লিখে দিতে পারবো? থিটা। তাহলে চলেন সাইন I1 এর পরিবর্তে আমরা লিখে দিব শুধুমাত্র I1 এবং ওখানে সাইন R1 এর পরিবর্তে লিখে দিব শুধুমাত্র R1। এটা হচ্ছে আমাদের প্রথম সমীকরণ। ক্লিয়ার? সহজ একদম। সিমিলারলি আমরা সেকেন্ড তলে আরেকবার প্রতিসরণ ঘটাবো। চলো, যে সেকেন্ড তলে প্রতিসরণ ঘটাইছে অলরেডি, স্নেলের সূত্র যদি অ্যাপ্লাই করি, লেখা যায় এই মাধ্যমের প্রতিসরণাঙ্ক μ2 ইন্টু এই মাধ্যমে অভিলম্বের সাথে উৎপন্ন কোণ সাইন R2 ইজ ইকুয়ালস টু ওই মাধ্যমের প্রতিসরণাঙ্ক মাল্টিপ্লাইড বাই ওই মাধ্যমে অভিলম্বের সাথে উৎপন্ন কোণ। এখন μ2 মান কত? μ2 মান হচ্ছে মিউ, এখানে আছে হচ্ছে সাইন R2, লেখো সাইন R2। μ1 এর মান কত? 1, ওই পাশে তো বায়ু মাধ্যম, এবং আছে কি সাইন I2। এখন দেখো তো এই যে R2 I2 এগুলো কি খুব ক্ষুদ্র কোণ না? খুবই ক্ষুদ্র কোণ। তো সাইন থিটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? শুধুমাত্র থিটা রেডিয়ানে। তাহলে যদি লিখে দেই তাহলে কি আসবে? মিউ R2 ইজ ইকুয়ালস টু I2। এটা আমাদের সেকেন্ড সমীকরণ। বুঝেছো? সহজ একদম, খুবই খুবই সহজ। ত্রিকোণমিতির নর্মাল কনসেপ্ট। এবার দেখেন তো বিচ্যুতি কোণের ফর্মুলা কি পাইছেন? I1 প্লাস I2 মাইনাস হচ্ছে এ মানে কি? এ মানে হচ্ছে R1 প্লাস R2, তাই তো? তাহলে দেখো আমি বিচ্যুতি কোণের ফর্মুলা হালকা একটু মডিফাই করতে চাচ্ছি। ডেল ইজ ইকুয়ালস টু I1 এর পরিবর্তে কি লেখা যায়? মিউ R1
ঠিক আছে, আই টুর পরিবর্তে কি লেখা যায়, মিউ আর টু মাইনাস এ, ওটা কোটার মধ্যে রেখে দিলাম। মিউটাকে যদি আমি কমন নেই কি আসে, আর ওয়ান প্লাস আর টু মাইনাস এ। ওকে, এবং আর ওয়ান প্লাস আর টু সমান কত হবে, আর ওয়ান প্লাস আর টু সমান হচ্ছে এই হবে। ঠিক আছে, দ্যাট মিনস মিউ এ মাইনাস এ। তাহলে এটাকে যদি কমন নেই থাকবে এ ইন্টু মিউ মাইনাস ওয়ান। এই হচ্ছে সরু প্রিজমের ক্ষেত্রে ফর্মুলা। এবং তুমি আরেকভাবে একটু চিন্তা করতে পারো, সরু প্রিজমে এই অ্যাঙ্গেলগুলো না সবসময় ছোটই হবে। কেন ছোট হবে, তুমি দেখো তোমার এ হওয়া লাগবে হচ্ছে আর ওয়ান আর আর টুর সমান বা যোগফলের সমান। এ কি হবে, প্রিজমের যে অ্যাঙ্গেলটা সেটা কি হবে, আর ওয়ান আর আর টুর যোগফলের সমান। এখন তুমি একটু দেখো তো, এই এর মান হচ্ছে 6 ডিগ্রির চেয়ে ছোট হওয়া লাগবে। তার মানে আর ওয়ান আর আর টুর যোগফল হওয়া লাগবে 6 ডিগ্রি। তার মানে একটার মান ধরো 2 ডিগ্রি আর একটা মান তাহলে 4 ডিগ্রি। একটার মান যদি হয় হচ্ছে 1 ডিগ্রি আর একটার মান হবে 5 ডিগ্রি। তাহলে আর ওয়ান আর টু যদি ছোট হয় অবশ্যই আই ওয়ান আই টু কি হবে, ছোটই হবে। সো এই ফর্মুলা আসলে সরু প্রিজমে তুমি সবসময় অ্যাপ্লাই করতে পারবা। বুঝতে পেরেছো, সরু প্রিজমের প্রিজম কোণ সমান কত, আর ওয়ান প্লাস আর টু। প্রিজম কোণের মান কত হওয়া লাগবে, লেস দেন অর ইকুয়াল 6 ডিগ্রি। সো 6 ডিগ্রিও যদি হয় তার মানে আর ওয়ান আর আর টুর যোগফল হওয়া লাগবে 6। তার মানে একটা যদি 2 হয় আর একটা 4, একটা যদি 1 হয় আর একটা 5, তার মানে আর ওয়ান আর টু অনেক ছোট। যদি এটা অনেক ছোট হয় আই ওয়ান আই টু তো ছোটই হবে, সেক্ষেত্রে অবশ্যই এই ফর্মুলাগুলা অ্যাপ্লিকেবল। এবং আলটিমেটলি আমরা বিচ্যুতি কোণের ফর্মুলা পাবো ডেল ইজ ইকুয়ালস টু এ ইন্টু মিউ মাইনাস ওয়ান। বুঝেছো, এটাই হচ্ছে সরু প্রিজমে বিচ্যুতি কোণের ফর্মুলা। ওকে, এখন এখান থেকে মানে মনে রাখার মতো একটা খুব সুন্দর ব্যাপার আছে, সেটা হচ্ছে সরু প্রিজমের যে বিচ্যুতি কোণ সেটা আপতন কোণের উপর নির্ভরশীল না। দেখো আমাদের নর্মাল যে বিচ্যুতি কোণের ফর্মুলা ছিল সেখানে কিন্তু আপতন কোণ ছিল, এবং আপতন কোণের উপর বিচ্যুতি কোণ কিভাবে নির্ভর করতো সেটাও আমরা দেখে আসছি, ওই যে গ্রাফটা যেটা নিয়ে যে একটু আগে একজন প্রশ্ন করলাম। বাট সরু প্রিজমের যে বিচ্যুতি কোণের ফর্মুলা সেখানে কি আপতন কোণ আছে, আপতন কোণের কোনো টার্ম আছে, নাই। তার মানে সরু প্রিজমের বিচ্যুতি কোণ আপতন কোণের উপর নির্ভরশীল নয়। লেখো, খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউতে আসতে পারে, আপতন কোণের উপর নির্ভর করে না। ওকে, আপতন কোণের উপর নির্ভর করে না, একদম ইজি। আপতন কোণের উপর নির্ভর করে না, কার কার উপর নির্ভর করে, প্রিজম কোণের উপর নির্ভর করে, এবং প্রিজমটা যেই মিডিয়াম দিয়ে তৈরি সেটার পরম প্রতিসরণাঙ্কের উপর নির্ভর করে, অন্য কোনো কিছুর উপর না। ক্লিয়ার গাইস, পারবো, কোনো কনফিউশন নাই। তাহলে জাস্ট এই ফর্মুলাটা মাথায় রাখা লাগবে, কয়েকটা জিনিস। একটা হচ্ছে ফর্মুলা মাথায় রাখতে হবে বিচ্যুতি কোণ বের করার, আর একটা হচ্ছে সরু প্রিজম তুমি কখন বলবা, প্রিজম কোণ 6 ডিগ্রির সমান বা তার চেয়ে কম হলে। আর সরু প্রিজমের যে বিচ্যুতি কোণ সেটা আপতন কোণের উপর নির্ভর করে না। এই তিনটি ইনফরমেশন জাস্ট মাথায় রাখো সরু প্রিজমের ব্যাপারে। ম্যাথ আসলে এখান থেকে আসবে, এমসিকিউ আসলে আইদার এখান থেকে অথবা এখান থেকে, অথবা এই ছোট একটা ম্যাথও দিয়ে দিতে পারে। ওকে, বাট রিটেনে ম্যাথ আসার সম্ভাবনা খুব কম এখান থেকে। ওকে, নেক্সট চলো সামনে আগাচ্ছি। বুঝে গেছি পূর্ণ প্রতিফলক প্রিজম। আচ্ছা, পূর্ণ প্রতিফলক প্রিজমের ব্যাপারটা কি? পূর্ণ প্রতিফলক প্রিজম মানে হচ্ছে এমন একটা প্রিজম যেখানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে, এবং একটা পারফেক্ট পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন 90 ডিগ্রি কোণে হচ্ছে বিচ্যুত হবে। কি ভাইয়া বুঝলাম না, শুনুন, আমরা এর আগে এমন প্রিজম দেখছি না যেখানে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে? লাস্ট ক্লাসেই দেখছি, লাস্ট ক্লাসে 2টা ম্যাথের মধ্যে এই কাহিনী ঘটছিল। তার মানে প্রিজমের মধ্যে অবশ্যই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটতে পারে। এবার আমরা এমন একটা প্রিজম দেখব যার মধ্যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে এবং ঘটে আলো 90 ডিগ্রি কোণে বিচ্যুত হবে। কত কোণে? 90 ডিগ্রি কোণে বিচ্যুত হবে। তার মানে মাথায় রাখা লাগবে পূর্ণ প্রতিফলক প্রিজম হচ্ছে এমন একটা প্রিজম যেখানে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন তো ঘটবে এবং আলো বিচ্যুত হবে কত কোণে? 90 ডিগ্রি কোণে। এটা যেন মনে থাকে, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে বিচ্যুতি কোণ কত? বিচ্যুতি কোণ হচ্ছে 90 ডিগ্রি বা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন 90 ডিগ্রি। এমনভাবে এটাকে আমরা ডিজাইন করব। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে এটাকে ডিজাইন করলে বিচ্যুতি কোণ 90 ডিগ্রি বানানো যাইতে পারে। লেটস থিঙ্ক, আমরা একটা সমকোণী ত্রিভুজের মতো প্রিজম নিব। এরকম না, এরকম, হ্যাঁ, কি একটা পারফেক্ট সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এটা হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এই বাহু আর এই বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে এই অ্যাঙ্গেল 45 ডিগ্রি, এই অ্যাঙ্গেল 45 ডিগ্রি। এই প্রিজমের মধ্যে যদি আলো আইসা পড়ে সেটা 90 ডিগ্রি কোণে বিচ্যুত হবে। কি বললেন ভাই? হ্যাঁ, চলো দেখি প্রিজমটা কি দিয়ে তৈরি। প্রিজমটা হচ্ছে কাঁচ দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি?
কাচ। এবং নর্মালি তুমি যদি দেখো কাচের যে সংকট কোণ বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল সেটা হয় অ্যাপ্রক্সিমেটলি 42 ডিগ্রির মতো, ঠিক আছে? এটা মানে কি বলে, থিওরিটিক্যাল রিডিং বলতে পারো বা হচ্ছে প্র্যাকটিক্যাল রিডিংও বলতে পারো। কাচের যে সংকট কোণ হয় বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হয় সেটা হয় হচ্ছে 42 ডিগ্রির আশেপাশে, অ্যাপ্রক্সিমেটলি 42 ডিগ্রি বা 42 ডিগ্রি। এখন ধরো এই প্রিজমের মধ্যে একদম লম্ব বরাবর এসে আলো পড়ছে। কি হয়েছে? লম্ব বরাবর আলো পড়ছে। কোন তলে? লম্ব বরাবর আলো পড়েছে এই সারফেসে। ওকে, যদি লম্ব বরাবর এসে আলো পড়ে তার মানে এটা কি নর্মাল ইনসিডেন্স? নর্মাল ইনসিডেন্স থেকে আলোক রশ্মি বাঁকায় না, 90 ডিগ্রি কোণে আলো এসে যদি পড়ে সেটা বরাবর চলে যাবে, আলোক রশ্মির দিকই পরিবর্তন করবে না। তাহলে দেখা যাবে আলোক রশ্মি চলে গেছে কোন দিকে? একদম বরাবর। ওকে, এই সারফেসে গিয়ে হচ্ছে আলোক রশ্মি হিট করছে, করলো, করার পর কি হবে? আলোক রশ্মি অবশ্যই প্রতিসরিত হতে যাবে, এই বরাবর প্রতিসরিত হয়ে বের হতে যাবে। বাট প্রশ্ন হচ্ছে সে কি বের হতে পারবে? এটা আমরা কেমনে জাজ করব? খুবই সহজ। যেই পয়েন্টে আলো এসে পড়ছে সেখানে তুমি একটা অভিলম্ব আঁকো। চলো আঁকলাম, এটা একটা অভিলম্ব, বা তুমি এভাবেও আঁকতে পারো। এটা কি একটা অভিলম্ব, মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, এবার তুমি আমাকে বলো তো এই অ্যাঙ্গেলটা কত? কোনটা ভাইয়া? এটা 45 ডিগ্রি। এটা কত? 90 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 45 ডিগ্রি। তিনটার যোগফল হওয়া লাগবে 180। আরেকবার, এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। এটা কত? 45। তাহলে এটা কত হওয়া লাগবে? অবশ্যই 45 ভাই। ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত হইতে হবে? 180। দ্যাট মিন্স এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি। এবার এটা কি? এটা তো অভিলম্ব। অভিলম্ব যদি হয় তার মানে এটা তলের সাথে লম্ব, তাহলে এই টোটাল অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। অভিলম্ব মানে কি? যেই পয়েন্টে লাইট এসে পড়লো সেই পয়েন্টে সারফেসের উপর তোমার একটা লম্ব আঁকা লাগবে। তার মানে এই যে অভিলম্বটা এটা অবশ্যই সারফেসের উপর লম্ব। দ্যাট মিন্স এই যে অ্যাঙ্গেলটা এটা কত? 90 ডিগ্রি। এতটুকু কত? 45 ডিগ্রি। তাহলে এতটুকু কত হবে? 45 ডিগ্রি হবে। বুঝেছেন? তার মানে এই যে অ্যাঙ্গেলটা আমাদের এটা হচ্ছে আসলে 45 ডিগ্রি। ওকে, তাহলে এই তলের মধ্যে আলো এসে পড়ছে কত কোণে? 45 ডিগ্রি কোণে। আলো কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে যাইতেছে? ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে। কাচের সংকট কোণ কত? 42 ডিগ্রি। ভাই আপতন কোণ কি সংকট কোণের চেয়ে বড় হয়ে গেছে না? আপতন কোণ কত? 45 ডিগ্রি। আলো যাচ্ছে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে এবং আপতন কোণের মান সংকট কোণের চেয়ে বড় হয়ে গেছে। তাহলে কি ঘটবে? অবশ্যই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে। কি ঘটবে? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। ঠিক আছে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। বুঝেছ? কি ঘটবে? টোটাল ইন্টারনাল রিফ্র্যাকশন। এবং পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন প্রতিফলনের সূত্র মেনে চলে। মানে 45 ডিগ্রি কোণে আলো যদি আপতিত হয় প্রতিফলিত হবে 45 ডিগ্রি কোণেই, কারণ আপতন কোণ এবং প্রতিফলন কোণ সব সময় সমান হয়। তাহলে আলো এসে পড়ছে 45 ডিগ্রি কোণে, আলো প্রতিফলিত হবে কত কোণে? 45 ডিগ্রি কোণে এই বরাবর। ওকে, তার মানে প্রতিফলন কোণটা কত? 45 ডিগ্রি। এবার তুমি একটু চিন্তা করে দেখো, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45, কত? 45। এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। কেন ভাই? এটা অভিলম্ব, অভিলম্ব তলের সাথে কি লম্ব। তাহলে এই অ্যাঙ্গেল 45, এটা 90, এটা কত হবে? 45 ডিগ্রি হবে। এবার দেখো এইটা 45, এইটা 45, তাহলে এটা কত হবে? 90 ডিগ্রি হয়ে যাবে। কত? 90 ডিগ্রি। আবার এই অ্যাঙ্গেল 45, এটা 90, তাহলে এটা কত হবে? 45। সহজ। এটা 45, এটা 45, তাহলে এটা কত হবে? 90 ডিগ্রি। তার মানে আলো নিচের সারফেসে এসে হিট করবে কত কোণে? 90 ডিগ্রি কোণে। নর্মাল ইনসিডেন্স, আলো কি তার দিক পরিবর্তন করবে? অবশ্যই না। আলো একদম সরাসরি বের হয়ে যাবে দিক পরিবর্তন না করে, এভাবে বের হয়ে যাবে। বুঝেছো? আহা, ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। ওকে, ক্লিয়ার? সো আলো বের হয়ে যাবে একদম এই দিক বরাবর। এখন যদি তোমরা কেউ জিজ্ঞাসা করে এখানে আলোর বিচ্যুতি কোণ কত? দেখো আলো যাচ্ছিল কোন দিকে? আলো যাচ্ছিল তো এই বরাবর। কোন বরাবর? এই বরাবর, তাই না? এই যে এই বরাবরই তো আলো যাচ্ছিল। আলো ফাইনালি গেছে কোন দিকে? আলো ফাইনালি গেছে এই দিক বরাবর। দেখো তো এই দুইজনের মধ্যবর্তী কোণ কত? কার কার? এই যে এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। কত? 90 ডিগ্রি। এবং এইটাই এই কেসের বিচ্যুতি কোণ। তার মানে এখানে আমরা আলোকে 90 ডিগ্রি কোণে বিচ্যুত করছি। আলো যাইতেছিল এমনি, এটাকে পুরো 90 ডিগ্রি ঘুরাই দেওয়া হয়েছে। তাহলে তুমি চিন্তা করো, একটা আলো এই ধরো তুমি এখানে দাঁড়ায় আসো। কোথায় দাঁড়ায় আসো? তুমি এখানে ধরো তুমি এভাবে আসো, এই 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 তুমি এখানে বসে আসো, এমনি করে তাকায় আসো উপরের দিকে, ঠিক আছে? আলো আসতেছে কিভাবে? আলো আসতেছে হচ্ছে এইভাবে। আচ্ছা এই আলো কোনোদিন তোমার চোখ দিয়ে যাবে?
অবশ্যই না। যাইতে পারে তুমি এখানে একটা এরকম পূর্ণ প্রতিফলক প্রিজম রেখে দাও। যদি এখানে একটা পূর্ণ প্রতিফলক প্রিজম রাখো, কি হবে, এই লাইটটা এখানে আসবে, এসে তোমার চোখে চলে আসবে। বুঝতেছো? সেই জিনিস কিন্তু হ্যাঁ অনেকটা আয়নার মতো কাজ করে। আয়নাতেও সেম কাহিনী হয়, অনেকটা আয়নার মতো। ওকে, তার মানে এখানে যদি আমার একটা বস্তু থাকে, লেট সাপোজ এরকম 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 এরকম, তুমি হচ্ছে এটাকে দেখতে পারবা এখানে, এই যে এই লাইটটা এটা আসবে এখানে, এই লাইটটা আসবে হচ্ছে এখানে, তার মানে তুমি এটার ইমেজ দেখতে পারবা এরকম, এই 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 এই। বুঝেছো? সহজ একদম। তার মানে ওখানে থাকা বস্তুকে তুমি এখান থেকে দেখতে পারবা উপরের দিকে তাকায়। হ্যাঁ, ওকে, এই পূর্ণ প্রতিফলক প্রিজমের মাধ্যমে। তাহলে পূর্ণ প্রতিফলক প্রিজম কি করে? আগের মতোই প্রিজম যা করতো তাই, জাস্ট একটা স্পেশাল প্রপার্টি হচ্ছে এটা আলোকে 90 ডিগ্রি কোণে বাঁকায় দেয়। কি করে? আলোকে 90 ডিগ্রি কোণে তার গতিপথ থেকে বিচ্যুত করে দেয়। তাহলে পূর্ণ প্রতিফলক প্রিজম আমরা বানাবো কিভাবে? আমাদের একটা সমকোণী প্রিজম নেওয়া লাগবে। ওকে, সমকোণী এবং সমদ্বিবাহু প্রিজম, ইম্পর্টেন্ট কিন্তু, সমকোণী এবং সমদ্বিবাহু প্রিজম মনে যেন থাকে। তবে এখানে কিন্তু একটা ছোট্ট ব্যাপার আছে। আচ্ছা, এটা একটু ভালো মতোই বলি, তারপর এই ছোট্ট ব্যাপারটাও তোমরা অনেকে ভুল করবা। এটাকে এখানে লেখো, আগে এখানে লেখো সমকোণী সমদ্বিবাহু প্রিজম। তোমাদের দিয়ে ভরসা নেই গো, তোমরা আসলে ভুলটা করবাই, ঠিক আছে? তো তোমাদের একটা জিনিস শিখাই দিই, দাঁড়াও। ওকে, আমাকে বলো তো, তুমি যদি ধরো তুমি এই জিনিসটাকে দেখতে চাচ্ছ, এই অবজেক্টটাকে, এবং দেখার জন্য তুমি এই বরাবর তাকায় আসো, তুমি কি অবজেক্টের সোজা ছবি দেখবা নাকি বাঁকা ছবি দেখবা? তুমি কিন্তু বাঁকা মানে উল্টা ছবি দেখবা, ঠিক আছে? দেখো এইটা মাথা, যেটা গাছের যে মাথা সেটা আছে উপরে, বাট তুমি তো দেখতেছো উল্টা দিকে নিচে, তাই না? তুমি দেখবা এইভাবে। ওকে, তুমি দেখবা গাছের মাথা এখানে, এখানে দেখবা গাছের মাথা, এখানে দেখবা হচ্ছে গাছের নিচের সাইড। তবে তুমি গাছটাকে আসলে উল্টা দেখবা, সোজা দেখবা না। সো এই প্রিজম কিন্তু ছবিটাকে উল্টাই দিবে। কেন? এই যে আরেকবার ভালো মতো খেয়াল করো, দেখো ছবি কিন্তু এখানে উল্টাই যাবে গো। কেন উল্টাই যাবে? দেখ, দাঁড়া, প্রিজমটা ভালো মতোই আঁকি। ধর এই, ঠিক আছে, এরকম, ঠিক আছে। গাছ আছে কোথায়? গাছ আছে এখানে, এখানে গাছ আছে। তুমি আছো কোথায়? তুমি তাকায় আছো এখান থেকে। ভাইয়া আমি গাছ দেখবো, আমার ছোটবেলায় কত স্বপ্ন ছিল। ঠিক আছে, তোমাকে গাছ দেখাচ্ছি। এখন দেখো, গাছের মাথা থেকে একটা লাইট আসবে। কই থেকে? গাছের মাথা থেকে এই বরাবর একটা লাইট আসবে। ওকে, এই লাইট তো বরাবর যাবে। ওকে, দেন এই লাইটটা একদম এই বরাবর চলে আসবে, এই বরাবর প্রতিসরিত হয়ে। আবার গাছের যে গোড়া, সেই গোড়া থেকেও একটা লাইট যাবে, এবং সেই লাইটটা প্রতিসরিত হয়ে বা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ফলে এই বরাবর চলে আসবে। তো তুমি এখানে কি দেখবা? তুমি এখানে দেখবা হচ্ছে গাছের গোড়া, এবং এখানে কি দেখবা? এখানে দেখবা হচ্ছে গাছের মাথা। তার মানে তোমার কাছে গাছটা দেখতে হবে এরকম, ঠিক আছে? তুমি কিন্তু গাছটাকে উল্টা দেখবা, সোজা না। তুমি তো আশা করতেছো যে হ্যাঁ গাছের মাথা দেখবো এখানে, গাছের গোড়া দেখবো এখানে। না, তুমি গাছের মাথা দেখবা এই পাশে, গাছের গোড়া দেখবা এই পাশে, ঠিক আছে? জিনিসটার ইমেজটা কিন্তু উল্টায় যাবে। এবং এটাকেও একটা আটকানোর সিস্টেম আছে। হ্যাঁ, তোমার এটাকে আরেকবার আরেকটা প্রিজমের মধ্যে দিয়ে দিতে হবে, কারণ ও ইমেজটাকে উল্টাই দিচ্ছে। ধরো গাছটা ছিল এরকম, ওকে, যখন এটার মধ্যে দিয়ে গেছে ইমেজটা হয়ে গেছে এরকম। তুমি এটাকে আবার একটা প্রিজমের মধ্যে দিয়ে পাঠাও, এটা আবার উল্টায় যাবে, তখন ইমেজটা হয়ে যাবে এরকম। তো তুমি যদি একটা প্রতিসারক প্রিজম দিয়ে দেখো বা একটা পূর্ণ প্রতিফলক প্রিজম দিয়ে দেখো, তখন তুমি দেখতে পারবা 90 ডিগ্রি কোণে আলো বিচ্যুত হবে, ঠিক আছে, এবং সেটাকে তুমি দেখতেও পারবা, বাট তুমি উল্টা দেখবা। ওকে, এটাকে ঠিক করার ওয়ে কি? ঠিক করার ওয়ে হচ্ছে একটা প্রিজমের জায়গায় দুইটা প্রিজম ব্যবহার করো। একটা এটাকে উল্টাবে, আর একটা এটাকে আরেকবার উল্টায় সোজা করে দিবে। ওকে, সো এখানে আমরা ইমেজটা কিন্তু উল্টা দেখবো। দেখো, ইমেজ উল্টো দেখবো, উল্টো 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 দেখবো। বুঝেছো? সহজ, মনে যেন থাকে। খুব বেশি গুরুত্বপূর্ণ না, বাট জীবনের জন্য গুরুত্বপূর্ণ, জানা রইলো আর কি। সো আমরা জিনিসটাকে দেখবো হচ্ছে এই বরাবর দেখবো গাছের ডালপালা, এবং এই বরাবর দেখবো হচ্ছে গাছের গোড়া। ঠিক আছে, ক্লিয়ার? এখন এটার কিছু সুবিধা অসুবিধা আছে, ঠিক আছে? এটার পরিবর্তে আমরা চাইলে একটা দর্পণ বা একটা মিরর ব্যবহার করতে পারতাম। এমন কিন্তু হইতেই পারতো, লেটস সাপোজ তোমার হচ্ছে এখানে গাছ আছে, ওকে, এখানে আছে গাছ, তুমি এখানে একটা মিরর ব্যবহার করছো, এবং তুমি সেই মিররের দিকে তাকায় আসো। তুমি কিন্তু মিররের মধ্যেও এটার ইমেজ দেখতে পারার কথা, তাই না? মিররের মধ্যে কি হয়? প্রতিফলনই তো হয়, ওই একই কাহিনী। সেই একটা মিরর যদি থাকতো তাইলেও তুমি আসলে ইমেজটা দেখতে পারতা। তাহলে মিরর যে কাজ করতেছে, এখানে কিন্তু পূর্ণ প্রতিফলক প্রিজম একই কাজ করতেছে। পূর্ণ প্রতিফলক প্রিজমের কাজ কিন্তু এটাই। মিরর বা আয়না যে কাজ করে ও কিন্তু সেই কাজই করে, বাট বেটার ওয়েতে করে।
আয়না যে কাজটা করে পূর্ণ প্রতিফলক প্রিজমও একই কাজ করে, বাট ইন এ বেটার ওয়ে। সো এটার সুবিধা অসুবিধা কি, আয়নার পরিবর্তে কেন আমরা এটা ব্যবহার করব, সেটা আমরা একটু জেনে নেই। পরীক্ষায় হচ্ছে অনুধাবনমূলক প্রশ্নে চলে আসতে পারে, জাস্ট একটাবার দেখে নেওয়া, আর কিছু না। চলো, সুবিধা অসুবিধা, হ্যাঁ এই যে এখানে আছে, ঠিক আছে। ওকে, আগের স্লাইডটা হচ্ছে শুধু শুধু লেখা আছে, লেটস গো। পূর্ণ প্রতিফলক প্রিজমের সুবিধা দেখো, সমতল দর্পণের সম্মুখ এবং পশ্চাৎ তলে আলোর বারবার প্রতিফলনের জন্য একাধিক, এটা একাধিক না, এটা হচ্ছে একাধিক, ওকে, একাধিক প্রতিবিম্ব তৈরি হইতে পারে এবং প্রতিবিম্ব খুব বেশি উজ্জ্বল হয় না। তার মানে যখন আমাদের একটা দর্পণের মধ্যে বা হচ্ছে মিররের মধ্যে, আয়নার মধ্যে আলোর প্রতিফলনের ফলে ইমেজ তৈরি হয়, সেখানে না মাল্টিপল ইমেজ তৈরি হয়ে যেতে পারে এবং যে ইমেজটা তৈরি হবে সেটা খুব বেশি উজ্জ্বল হবে না। বাট তুমি যখন পূর্ণ প্রতিফলক প্রিজম দিয়ে কাজটা করবা, তখন ইমেজ একটাই তৈরি হবে এবং সেই ইমেজটা হবে খুবই ব্রাইট অ্যান্ড ক্লিয়ার। তার মানে আয়নাতে যেটা কিছুটা অস্পষ্ট, পূর্ণ প্রতিফলক প্রিজমের মধ্যে সেই ইমেজটা হবে অনেক বেশি স্পষ্ট, তুমি স্পষ্টভাবে দেখতে পারবা এবং একাধিক ইমেজ তৈরি হওয়ার কোনো সুযোগ নাই, একটা ইমেজ তৈরি হবে। ওকে, সেকেন্ড যে ব্যাপারটা, সমতল দর্পণের পিছনের তলে পারদের যে প্রলেপ থাকে, এটা মনে তোমরা জানো, যেটাকে আমরা পাড়া লাগানো বলি। ধরো একটা দর্পণ বা মিরর তুমি নিছো, তার পিছনে হচ্ছে পারদের প্রতিফলক বলতেছি, প্রলেপ লাগানো থাকে, যেন হচ্ছে এইটা একটা প্রতিফলক হিসেবে কাজ করতে পারে। তুমি যে মিরর বানাবা, আয়না বানাবা, কি দিয়ে বানাবা? কাঁচ দিয়েই তো বানাবা। যদি কাঁচের পিছনে কিছু না দাও, আলো তো ভেদ করে চলে যাবে, প্রতিফলন হবে নাকি? হবে না তো। সো আয়না বানানোর জন্য কাঁচের পিছনে হচ্ছে পাড়া লাগানো লাগে বা পারদ লাগাইতে হয়। পারদ লাগিয়ে হচ্ছে আমরা এটাকে একটা প্রতিফলক বানাই বা প্রতিফলক তৈরি করি। এখন যদি তুমি পাড়া লাগাচ্ছ, সেটার যে প্রলেপটা বা পারদের যে প্রলেপটা লাগাচ্ছ, সেটা যদি কোনো কারণে উঠে যায়, ধরো ঘষা টসা লেগে উঠে গেছে, তখন কিন্তু মিররের কোয়ালিটি খারাপ হয়ে যাবে এবং তার জন্য ইমেজটা হবে অস্পষ্ট। বাট পূর্ণ প্রতিফলক প্রিজমের মধ্যে কি আমরা এরকম কিছু করছি, কোনো পারদ টারদ লাগাইছি না, জাস্ট কয়েকটা তলকে হচ্ছে 90 ডিগ্রি কোণে সাজাইছি, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বানাইছি এবং সেখান থেকে আমরা ইমেজ দেখতে পারতেছি। তার মানে এখান থেকে প্রতিবিম্ব অস্পষ্ট হওয়ার আসলে কোনো সুযোগ নাই। তার মানে আমাদের যে আয়না বা মিরর, সেখানে কিন্তু বেশ কিছু সুযোগ আছে প্রতিবিম্ব বা হচ্ছে ইমেজ অস্পষ্ট হয়ে যাওয়ার। প্রথমত একাধিক ইমেজ তৈরি হইতে পারে এবং হচ্ছে এখানে প্রতিফলনের ফলে বা বারবার প্রতিফলনের ফলে এখানে ইমেজটা অস্পষ্ট হয়ে যেতে পারে। বাট পূর্ণ প্রতিফলক প্রিজমে ইমেজ তৈরি হবে একটা এবং সেটা হবে স্পষ্ট। দ্বিতীয়ত, আমরা যে আয়না ব্যবহার করি সেটার পিছনে হচ্ছে পারদ লাগানো থাকে, কোনো কারণে বা ঘষা লেগে যদি হচ্ছে পারদ উঠে যায়, তখন কিন্তু ইমেজের কোয়ালিটি খারাপ হয়ে যাবে বা আয়নার কোয়ালিটি খারাপ হয়ে যাবে। বাট পূর্ণ প্রতিফলক প্রিজমের মধ্যে আমরা কি এরকম কোনো কিছু ব্যবহার করি? করি না। যেহেতু করি না, তার মানে এখানে ইমেজ কোয়ালিটি খারাপ হওয়ার বা অস্পষ্ট হওয়ার কোনো সুযোগই নাই। তিন নাম্বারটা হচ্ছে সমতল দর্পণে বিক্ষেপণের জন্য কিছু আলো বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে নষ্ট হয়ে যায়, কিন্তু পূর্ণ প্রতিফলক প্রিজমে এভাবে আলো নষ্ট হয় না। তার মানে হচ্ছে আলোর যে স্ক্যাটারিং বা আলো যে ছড়াই পড়ার যে ব্যাপারটা, সেইটা আয়নার মধ্যে হইতে পারে, বাট পূর্ণ প্রতিফলক প্রিজমের মধ্যে হয় না। সো সব দিক দিয়ে চিন্তা করলে বা কোয়ালিটির দিক দিয়ে চিন্তা করলে পূর্ণ প্রতিফলক প্রিজমের কোয়ালিটি আয়নার কোয়ালিটির চেয়ে অনেক বেটার। তবে এখানে একটা অসুবিধাও আছে। অসুবিধাটা হচ্ছে পূর্ণ প্রতিফলক প্রিজমের দাম বেশি, ঠিক আছে? আয়নার দাম অনেক কম, অনেক সস্তা, বাট পূর্ণ প্রতিফলক প্রিজম বানানো হচ্ছে একটু কঠিন এবং দামটাও কি একটু বেশি। এতটুকুই মনে থাকবে, ভেরি গুড। ওকে, যেখানে অসুবিধাও লেখা আছে, সমতল দর্পণ অপেক্ষা পূর্ণ প্রতিফলক প্রিজমের দাম অনেক বেশি। প্রিজমের কাজ, আচ্ছা কাজ, সেটা হচ্ছে কাজ, যদি প্রিজমের কাজ সম্পূর্ণরূপে সমসত্ব না হয়, তাহলে কিন্তু আবার প্রতিবিম্বের স্পষ্টতা কমে যায়। সমসত্ব মানে কি? মানে হচ্ছে যে তুমি যে প্রিজমটা ব্যবহার করবা, তার প্রত্যেকটা জায়গায় রিফ্র্যাক্টিং ইন্ডেক্স হওয়া লাগবে সেম, বা প্রতিসরণাঙ্ক একই হওয়া লাগবে। যদি এমন হয় কোনো কারণে এই জায়গার প্রতিসরণাঙ্ক একরকম, এই জায়গায় আর এক রকম, এই জায়গায় আর এক রকম, তখন কিন্তু ইমেজ কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। তখন আমরা যেরকম বিহেভিয়ার এক্সপেক্ট করতেছিলাম, সেরকম বিহেভিয়ার কিন্তু শো করবে না। মানে প্রত্যেকটা জায়গায় রিফ্র্যাক্টিং ইন্ডেক্স হওয়া লাগবে সেম, তাহলে আমরা যেই হাই কোয়ালিটির ইমেজটা এক্সপেক্ট করতেছি, সেটা আমরা এই পূর্ণ প্রতিফলক প্রিজম থেকে পাবো। ওকে, আর এটার দাম হচ্ছে একটু বেশি, এতটুকু অসুবিধা, আর কোনো অসুবিধা নাই। বাট কোয়ালিটির দিক দিয়ে চিন্তা করলে দিস ইজ টপ নচ। ওকে, এখন এটা একটা প্র্যাকটিক্যাল ব্যবহার দেখি। তোমরা পেরিস্কোপের নাম শুনছো না? পেরিস্কোপ, ওই যে 9 10-এ পড়ছিলা, দুইটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আনত দর্পণের সাহায্যে তৈরি করা পেরিস্কোপ। ওই সেম পেরিস্কোপটা আমরা দর্পণ দিয়ে না করে যদি পূর্ণ প্রতিফলক প্রিজম দিয়ে করি, পেরিস্কোপের কোয়ালিটি বেটার হয়ে যাবে। দেখো, খুবই সহজ একটা জিনিস, কনসেপ্টটা খুব সহজ। এটা হচ্ছে একটা পেরিস্কোপ। ওকে, আমরা 9 10-এ যেটা দেখছিলাম, সেটা ছিল অনেকটা এরকম, এই 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 এই। এখানে আমরা কি করতাম, এখানে হচ্ছে আমরা দর্পণ ব্যবহার করতাম।
বা মিরর ব্যবহার করতাম। এই বরাবর থাকতো একটা মিরর, এই বরাবর থাকতো হচ্ছে একটা মিরর। ধরো এখানে একটা দেয়াল আছে, কি আছে, একটা দেয়াল, এবং তুমি দাঁড়ায় আসো দেয়ালের এই পাশে। কোথায়? দেয়ালের এই পাশে। ওকে, বাসায় কিন্তু আবার এগুলো বানান টানান শুরু করো না, দেখবো বাসা থেকে বাইর করে দিস, ঠিক আছে? ধরো এখানে হচ্ছে একটা দেয়াল আছে, বা ধরো এই যে এইটাই হচ্ছে দেয়াল, হ্যাঁ, স্মার্ট বোর্ডে। এখন স্মার্ট বোর্ডের ওই পাশে কিছু একটা ঘুরতেছে, আমি এখান থেকে দেখতে পারবো? আমি দেখার জন্য এইভাবে লাভ দিব? অবশ্যই না, দেখা যাবে না ভাই, আমি এখান থেকে দেখতেই পারবো না। তখন আমাকে হেল্প করবে হচ্ছে এই পেরিস্কোপটা। পেরিস্কোপ দিয়ে কিছুটা উপরের জিনিসও আমি দেখে ফেলতে পারবো। কিভাবে? লেট সাপোজ এখানে হচ্ছে একটা ইনসিডেন্ট ঘটতেছে। কি ঘটতেছে? একটা পাখি উড়ে যেতেছে। কি হচ্ছে? একটা পাখি উড়ে যাচ্ছে, এভাবে। এখন তুমি যদি দেয়ালের এই পাশে থাকো, ওই পাখি তোমার পক্ষে দেখা সম্ভব? অবশ্যই না, তুমি দেখতে পারবে না। পাখি ধরো দেয়ালের এই বরাবর বা এই একই দিক বরাবর আগায় যেতেছে, তো দেয়ালের জন্য তো পাখির যে ভিউটা সেটা ব্লকড হয়ে আছে। এখান থেকে আলো তোমার চোখে আসতে পারতেছে না। আচ্ছা, এখান থেকে যদি আলো তোমার চোখে না আসে, তুমি কি পাখি দেখতে পারবা? এখান থেকে আলো আসতেছে, তোমার চোখে চাইতেছে না, এটা তো দেয়াল, দেয়াল তো আলোকে আটকাই দিবে। এই বরাবর যাবে? যাবে না। যাবে? যাবে না। তাহলে এই আলোটাকে কিভাবে তোমার চোখে নেওয়া যায়? দেখো আমরা 9-10 যেটা করছিলাম সেটা ছিল হচ্ছে এরকম, আমরা আলোকে এখান থেকে নিতাম এই একটা দর্পণের মধ্যে, এই দর্পণে একটা প্রতিফলন ঘটতো, আসতো এই দর্পণে, এখানে একটা প্রতিফলন ঘটে যাইতো হচ্ছে আমাদের চোখে। 90 ডিগ্রি কোণে আমরা আলোকে প্রতিফলিত করতাম বা বিচ্যুত করতাম। সেম কাজটা আমরা এখন করব প্রিজম দিয়ে। কোন প্রিজম? পূর্ণ প্রতিফলক প্রিজম দিয়ে। আচ্ছা, পূর্ণ প্রতিফলক প্রিজম কি করে? আলোকে তার গতিপথ থেকে 90 ডিগ্রি কোণে বিচ্যুত করে। তো লেটস সাপোজ এখানে একটা গাছ আছে, ওকে, এবং আমরা আছি এখানে। আমাদের এবং গাছের মাঝখানে কি আছে? একটা অভিমানের দেয়াল, মানে একটা দেয়াল আছে যার জন্য গাছটাকে দেখা যাচ্ছে না। সেটাকে আমরা দেখার চেষ্টা করব হচ্ছে একটা পেরিস্কোপের সাহায্যে। এবং পেরিস্কোপে আমরা এবার আয়না ব্যবহার না করে ব্যবহার করব কি? পূর্ণ প্রতিফলক প্রিজম। কেন? কারণ পূর্ণ প্রতিফলক প্রিজমের যে ইমেজ কোয়ালিটি, সেটা আয়নার ইমেজ কোয়ালিটির চেয়ে অনেক বেটার, তুমি বেটার দেখতে পারবা। ওকে, তাহলে দেখো এই বরাবর লাইট আসবে, আলো এই বরাবর এসে কি হবে বলো তো? তুমি বলো, আমি বলবো, তুমি বলো কি হবে? পূর্ণ প্রতিফলক প্রিজমে আলো 90 ডিগ্রি কোণে তার গতিপথ থেকে বিচ্যুত হয়। তাহলে আলো যাইতেছিল এইদিকে, সে তার গতিপথ থেকে 90 ডিগ্রি কোণে বিচ্যুত হয়ে যাবে। এখানে এসে সে পাবে আর একটা পূর্ণ প্রতিফলক প্রিজম, আবার কি হবে? সে তার গতিপথ থেকে 90 ডিগ্রি কোণে বিচ্যুত হয়ে তোমার চোখে চলে যাবে, এবং তুমি তখন এটাকে দেখতে পারবা। ওকে, এটাই হচ্ছে পেরিস্কোপ। ওকে, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে পেরিস্কোপ। লেখো, পেরিস্কোপ। পেরিস্কোপ, যেখান থেকে একটু হায়ার অ্যালটিটিউডের জিনিসপাতি দেখা যায়, যে লাইট রে ট্রাভেলিং ফ্রম হায়ার ডেন্সিটি টু লো। আচ্ছা না, এটা তো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যম, যাই হোক, ওটা ম্যাটার করতেছে না। মানে একটু উঁচু জিনিস দেখা যায় আর কি, যেটা তুমি সরাসরি দেখতে পারতেছো না, কোনো একটা অবস্ট্যাকেলের জন্য তোমার ভিউ ব্লকড হয়ে আছে, সেটা হচ্ছে তুমি এই যন্ত্র বা পেরিস্কোপের সাহায্যে দেখতে পারবা। এখন এই পেরিস্কোপটা আবারও বলছে, আমরা চাইলে কিন্তু দর্পণ বা হচ্ছে আয়নার সাহায্যেও তৈরি করতে পারি, বাট আয়নায় যে ইমেজটা ক্রিয়েট হবে সেই ইমেজের কোয়ালিটি ভালো হবে না। তুমি যখন সেম জিনিসটা একটা পূর্ণ প্রতিফলক প্রিজম দিয়ে তৈরি করবা, দ্য কোয়ালিটি উইল বি মাচ মাচ বেটার। ওকে, গুড। এখন এখানে আর একটা ছোট্ট ব্যাপার একটু জাস্ট মাথায় রাখো, এখানে আমরা যেই দুইটা পেরিস্কোপ ব্যবহার করব, বা পেরিস্কোপ না, দুইটা পূর্ণ প্রতিফলক প্রিজম ব্যবহার করব, তাদের যে অতিভুজটা, দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ না? পূর্ণ প্রতিফলক প্রিজম কি? সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের যে অতিভুজটা, এই দুইটা অতিভুজ পরস্পরের সমান্তরালে থাকা লাগবে। দেখো একটা অতিভুজ এই বরাবর, আর একটা হচ্ছে এই বরাবর। সব সময় অতিভুজ দুইটা কি থাকবে? পরস্পরের সমান্তরালে। মনে থাকে যেন, ছবি আঁকা লাগতে পারে, সো মাথায় রেখে ইমেজটা, অতিভুজ দুইটা পরস্পরের সমান্তরালে থাকবে, পরস্পরের প্যারালাল হবে। ওকে, প্যারালাল বা সমান্তরাল হবে। মনে যেন থাকে, ভুল হইলে কিন্তু জীবন বেদনা। এবং তুমি কি চাও তোমার জীবন বেদনা হোক? কে যেন চায় ওর জীবন বেদনাই হোক ভাই। যাই হোক, পারবো? শিওর? ইজি না? গুড, চলো সামনে আগাচ্ছি। গেল। ওকে, তাহলে মোটামুটি হচ্ছে আমাদের প্রিজমের পার্ট ওইটুকু আমাদের শেষ। এখন প্রিজমের কিছু ব্যবহার আমরা দেখব, যেখানে আমাদের আলোচনা করা লাগবে আলোর বিচ্ছুরণ নিয়ে। এখন আলোর বিচ্ছুরণ বা ডিসপারশন অফ লাইট, এই জিনিসটা কি? আচ্ছা, ধরো তোমার কাছে একটা প্রিজম আছে। আচ্ছা, তার আগে হচ্ছে আমরা, আচ্ছা প্রথমে এটা দেখো, ধরো তোমার কাছে এরকম হচ্ছে একটা প্রিজম আছে, একটা ইমেজ এখান থেকে প্রথমে দেখালে। আচ্ছা, এখানে প্রথমে দেখো, এটা দেখো, ওটা আমরা পরে আসতেছি, আমরা ব্যাখ্যায় পরে যাচ্ছি, প্রথমে ইমেজটা একটু দেখো। এই ছবি তুমি দেখছো না? অবশ্যই দেখার কথা। নিউটনের একটা বিখ্যাত পরীক্ষা আছে, 1660 সালে সে চালাইছিলেন, খুব বিখ্যাত পরীক্ষা আলোর বিচ্ছুরণের।
মনে আছে কিনা যে নিউটন হচ্ছে তার বাসার যে জানলার হচ্ছে একটা ছোট্ট ছিদ্র দিয়ে আলো আসতেছিল, তার সামনে একটা প্রিজম ধরছিল এবং সে দেখছিল যে দেয়ালে হচ্ছে 7টা কালারের একটা পট্টি বা হচ্ছে ব্যান্ড তৈরি হচ্ছে। সেখান থেকে আমরা জানতে পারি যে আলো যেটা বা সূর্য থেকে যে আলোটা আসে সেটা আসলে কোনো মৌলিক আলো না, সেটা হচ্ছে যৌগিক আলো। তার পর্যন্ত আমরা চিন্তা করতাম সূর্য থেকে যে আলোটা আসতেছে সেটাই মৌলিক আলো, আর আসলে কোনো মৌলিক আলো নাই। বাট নিউটনের এই পরীক্ষার পর জানা যায় যে না, সূর্য থেকে যে হোয়াইট লাইটটা আসে সেটা আসলে মৌলিক আলো না, এই হোয়াইট লাইট আরও 7টা আলোর সংমিশ্রণে তৈরি। এবং এই আলোগুলো আমরা দেখতে পারবো যখন আলো বিচ্ছুরিত হবে। কি হবে? আলোর বিচ্ছুরণ ঘটবে এবং বিচ্ছুরণ ঘটে এরকম একটা ব্যান্ড তৈরি হবে যেটাকে আমরা স্পেকট্রাম বলি। এটাকে কি বলা হয়? এটাকে কিন্তু বলা হয় লাইটের স্পেকট্রাম। ওকে, এখন এই যে লাইটের স্পেকট্রামটা এটা আসলে কেন তৈরি হয় সেটা আমরা বিস্তারিত জানবো, বাট তার আগে একটু দেখো, এটা হচ্ছে আমাদের গ্লাস প্রিজম। প্রিজমের মধ্যে এখানে যে কি পড়ছে? সূর্যের আলো। ওকে, দেখো এই যে এখানেই কিন্তু আলোর বিচ্ছুরণটা ঘটতেছে, ওখানে গিয়ে তোমার প্রতিসরণ ঘটছে বা আলো আরো বেশি বাঁকাইছে বা বিচ্যুত হয়েছে, বাট মেইন যে বিচ্ছুরণটা বা আলোর যে ডিসপারশনটা, লাইটের ডিসপারশন, সেটা ঘটছে হচ্ছে এখানে। যখনই হোয়াইট লাইট বা সাদা আলো, সূর্য থেকে যে সাদা আলোটা আসে, সেটা তুমি একটা প্রিজমের উপর ফেলবা, দেখবা সেটা 7টা কালারে বিভক্ত হয়ে যাচ্ছে। কেন? আসতেছি। সেম জিনিসটা এখানেও দেখো, এই যে লাইট এসে পড়ছে, এই যে দেখো এই যে ভিতরে 7টা কালার তৈরি হয়ে গেছে এবং এখানে হচ্ছে জিনিসগুলো আরেকটু ছড়াই গেছে। ওকে, এটাকেই বলা হয় আলোর বিচ্ছুরণ বা ডিসপারশন অফ লাইট। ওকে, ডিসপারশন অফ লাইট। এটা প্রথম অবজার্ভ করে কে? এটা প্রথম অবজার্ভ করে স্যার আইজ্যাক নিউটন। ওকে, আইজ্যাক নিউটন এটা প্রথম অবজার্ভ করে কত সালে? 1660। তার বাসার জানলা দিয়ে একটা আলো আসতেছিল, তার সামনে সে প্রিজম ধরছিল এবং সেখানে সে দেখছিল এরকম একটা লাইটের ব্যান্ড বা স্পেকট্রাম ক্রিয়েট হয়েছে বিভিন্ন বিভিন্ন কালারের, মোট 7টা কালারের, যেটাকে বলা হয় হচ্ছে ভিবগিয়র। কি বলা হয়? যে বেনিয়া সহ কলা। ওকে, ভিবগিয়র। ঠিক আছে, ভিটা হচ্ছে ভায়োলেট, অনেক ক্ষেত্রে এটাকে মেজেন্টা কালারও বলা হয়। আইটা হচ্ছে ইন্ডিগো। আচ্ছা, ইন্ডিগো মানে হচ্ছে ডার্ক ব্লু। ঠিক আছে, এই যে এইটা হচ্ছে ইন্ডিগো। কোনটা? যে এইটা, যেটা হচ্ছে একটু ডিপ ব্লু, সেটাকে আমরা বলি হচ্ছে ইন্ডিগো। বা তুমি যেখানেও খেয়াল করতে পারো, এইটা হচ্ছে এই যে মাঝখানের যে পার্টটা, এটা হচ্ছে ইন্ডিগো। ওকে, এই যে যেটা, এটা হচ্ছে ইন্ডিগো। এইটাকে আমরা বলি হচ্ছে ব্লু। তার মানে আসমানি কালার যেটা, ওইটা হচ্ছে ব্লু। আর ডার্ক ব্লু যেটা বা হচ্ছে একটু বেশি ব্লু যেটা, সেটাকে বলা হয় হচ্ছে ইন্ডিগো। ওকে, সো ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড, এই হচ্ছে 7টা মৌলিক রং পাওয়া যায় সূর্যের সাদা আলোর মধ্যে। এবং 7টা মৌলিক রং তুমি তখন দেখতে পারবা যখন এই হোয়াইট লাইটটা বিচ্ছুরিত হবে বা এটা ডিসপারশন ঘটবে। ওকে, এবারে ডিসপারশন কেন ঘটে, কিভাবে ঘটে, সেটা আসলে একটা খুবই বিস্তারিত আলোচনা এবং অবশ্যই আমরা সেটা করব। ঠিক আছে, লেটস গো, আশা করা যায়। চলো চলো চলো, একটু আলোর বিচ্ছুরণ নিয়ে বিস্তারিত আলোচনা করা যায়। মনে করে দেখো, আমরা যখন প্রতি স্মরণাঙ্কের সংজ্ঞা পড়ছিলাম, মিউ এর সংজ্ঞা পড়ছিলাম, তখন না বারবার বলা হয়েছিল একটা নির্দিষ্ট বর্ণের জন্য, এই শব্দটা কিন্তু বারবার উল্লেখ ছিল প্রত্যেকটা সংজ্ঞার মধ্যে। দেখবা একটা নির্দিষ্ট বর্ণের আলোর জন্য এটাকে বলা হয় প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক। ওই নির্দিষ্ট বর্ণের আলো শব্দটা কেন উল্লেখ ছিল? কারণ শূন্য মাধ্যমেই কেবলমাত্র সকল বর্ণের বা সকল কালারের বা সকল তরঙ্গ দৈর্ঘ্যের আলোর বেগ সেম থাকে। অন্য যে কোনো মাধ্যমে এক একটা তরঙ্গ দৈর্ঘ্যের আলোর বেগ হয় হচ্ছে এক এক রকম। ঠিক আছে, এটা আলোর খুবই একটা স্পেশাল প্রপার্টি। শূন্য মাধ্যম, লেখো শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে, শূন্য বা বায়ু মাধ্যমে সকল কালারের, দেখো আমাদের কেবলমাত্র দৃশ্যমান রেঞ্জের আলো নিয়ে অ্যানালাইসিস করলেই চলবে, এর বাইরের রেঞ্জের যে আলোগুলো সেগুলো নিয়ে আসলে আমাদের এই মোমেন্ট অ্যানালাইসিস করার দরকার নেই, কারণ আমাদের পড়াশোনা এই চ্যাপ্টারে শুধুমাত্র আমাদের যে ভিজিবল রেঞ্জের লাইট আছে সেগুলোকে নিয়ে। ওকে, সো শূন্য মাধ্যমে সকল বর্ণের বা সকল কালারের আলোর বেগ হয় সেম, সকল কালারের আলোর বেগ সেম হয়, আলোর বেগ সেম হয়। সমস্যাটা হয় যখন আলো অন্য কোনো মাধ্যমে প্রবেশ করে। যেমন ধরো আলো যখন বাতাস থেকে কাচের মধ্যে যাবে, কাচের মধ্যে কি সবগুলা কালারের আলোর বেগ সেম হবে? লাল কালারের আলোর বেগ, নীল কালারের আলোর বেগ, সবুজ, হলুদ, তারপর হচ্ছে তোমার ভায়োলেট, এদের এক একজনের আলোর বেগ কিন্তু এক এক রকম হবে। বুঝতে পারতেছেন? তার মানে শূন্য মাধ্যম বাদে অন্য যে কোনো মাধ্যমে এক একটা কালারের আলোর বেগ হবে এক এক রকম।
ঠিক আছে, অন্য যে কোনো মাধ্যমে, যে কোনো মাধ্যমে এক একটা কালারের, এক একটা কালারের লাইটের বা আলোর, কালারের আলোর বেগ হবে এক এক রকম, বেগ হবে এক এক রকম, সবার বেগ সেম হবে না। ধরো আমরা কাচের মধ্যে আসি, প্রথম হচ্ছে বায়ুর মধ্যে আসি। ধরো এটা হচ্ছে রেড কালার, ঠিক আছে, দেখতেই পাচ্ছ আশা করি, এটা লাল কালার। আর একটা ধরো ইয়েলো কালার, ঠিক আছে, এটা হচ্ছে ইয়েলো কালার, এবং এইটা হচ্ছে ব্লু কালার, ঠিক আছে। তিনটা কালারের লাইট আমরা নিলাম। বাতাসের মধ্যে কার বেগ সবচেয়ে বেশি? ভাই বায়ু মাধ্যমে সবার বেগ সেম, বায়ু মাধ্যমের মধ্যে ওর বেগও যা, ওর বেগও তাই, ওর বেগও তাই। তো মানে বাতাসের মধ্যে আমি ধরলাম ওর বেগটা হচ্ছে v1, ওরটা হচ্ছে v2, ওরটা হচ্ছে v3, তিনজনের বেগে কি হবে? সেম হবে। v1 ইজ ইকুয়ালস টু v2 ইজ ইকুয়ালস টু v3 ইজ ইকুয়ালস টু 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এবং এটা আইনস্টাইনের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি থেকেও আমরা জানি, শূন্য মাধ্যমে আলোর বেগ কি থাকে? সবসময় কনস্ট্যান্ট থাকে, আলোর বেগে কোনো রকম ভ্যারিয়েশন ক্রিয়েট হয় না শূন্য মাধ্যমে। তুমি যেই তরঙ্গ দৈর্ঘ্যের আলোই নাও না কেন, যেই বর্ণের বা কালারের আলোই নাও না কেন, ঝামেলাটা হয় যখন আলো অন্য কোনো একটা মাধ্যমে প্রবেশ করে। ধরো আলো কাচের মধ্যে প্রবেশ করছে, কোথায় প্রবেশ করছে? আলো প্রবেশ করছে কাচের মধ্যে। আলো যদি কাচের মধ্যে প্রবেশ করে তখন হচ্ছে স্পেশাল প্রপার্টিটা আমরা দেখতে পারবো, লাল রঙের যে লাইটটা আছে তার বেগ হবে সবচেয়ে বেশি। কি? লাল রঙের যে লাইটটা আছে তার বেগ হবে সবচেয়ে বেশি। দেন হচ্ছে হলুদ রঙের লাইট, ওকে, দেন হচ্ছে নীল রঙের লাইট। নীল রং এবং ভায়োলেট কালারের বেগ হয় সবচেয়ে কম। তো যখন কাচের মধ্যে আসলো তখন ওর বেগ ধরো v1 প্রাইম, ওর বেগ ধরো v2 প্রাইম, ওর বেগ ধরো v3 প্রাইম। কাচের মধ্যে প্রবেশ করার পর দেখা যাবে লাল বর্ণের আলোর বেগ সবচেয়ে বেশি, এবং তরঙ্গ দৈর্ঘ্য যত কমবে আলোর বেগও তত কমবে। অ্যান্ড ইটস ন্যাচারাল, আলো কি তরঙ্গ না? আলো যদি তরঙ্গ হয়, তরঙ্গের একটা ফর্মুলা আমরা পড়ছি না, v ইজ ইকুয়ালস টু এফ ল্যামডা। এফ তো কনস্ট্যান্ট, এফ কি মাধ্যমের উপর ডিপেন্ড করে? না, এফ তো সোর্সের উপর ডিপেন্ড করে। তার মানে ভি ডিপেন্ড করতেছে কার উপর? ল্যামডার উপর। কার উপর? ল্যামডার উপর। যখন ল্যামডা চেঞ্জ হয়ে যাবে, এক একজনের ল্যামডা এক রকম হবে, স্বাভাবিকভাবে তখন বেগও কি হবে? ডিফারেন্ট ডিফারেন্ট হবে। আমরা যদি ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে ব্যাখ্যা করতে চাই, ওকে, এটা মডার্ন ফিজিক্স দিয়ে আরও সুন্দর ব্যাখ্যা আছে, বাট তুমি যদি ক্লাসিক্যাল মেকানিক্স দিয়েও চিন্তা করো, এইটার তরঙ্গ দৈর্ঘ্য বেশি। লাল আলোর কী হয়? তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি হয়, অলমোস্ট 800 ন্যানোমিটার রেঞ্জের বা 750 ন্যানোমিটার রেঞ্জের। আর ভায়োলেট বা ব্লু, এদের তরঙ্গ দৈর্ঘ্য কত হয়? 400 450 ন্যানোমিটার রেঞ্জের। সো তরঙ্গ দৈর্ঘ্য যত কমে আসবে আলোর বেগ তো কমে আসবে। বাট এই প্রপার্টি তুমি শূন্য মাধ্যমে দেখতে পারবা না। এর তুমি দেখতে পারবা শূন্য মাধ্যম বাদে আলো যখন অন্য কোনো মাধ্যমে প্রবেশ করবে কেবলমাত্র তখন। শূন্য মাধ্যমে সবার বেগ সেম থাকে, এটা একটা স্পেশাল প্রপার্টি অফ লাইট, তোমার এটা মেনে নিতে হবে। নেচারের মধ্যে আলো এই ধর্মই শো করে, ওকে। সো অন্য যে কোনো মাধ্যমে যেই আলোর তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি তার বেগ হবে তত বেশি, মনে রাখো। অন্য যে কোনো মাধ্যমে, শূন্য মাধ্যম বাদে অন্য যে কোনো মাধ্যমে যার তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি হবে সেই কালারের আলোর বেগও তত বেশি হবে, ওকে। এতটুকু ক্লিয়ার? গুড। এখন আমরা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের বা প্রতিসরণাঙ্কের একটা ফর্মুলা পড়ছিলাম, যে প্রতিসরণাঙ্ক ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু আলোর বেগ। কোনো একটা নির্দিষ্ট মাধ্যমে প্রতিসরণাঙ্ক ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ওই মাধ্যমে আলোর বেগ। যেমন আমি যদি তোমাকে বলি এ মিউ বি, মানে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক, এটা সমান কি ছিল? এটা সমান ছিল হচ্ছে এ মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই বি মাধ্যমে আলোর বেগ। এ মিউ বি মানে কি? এ মিউ বি মানে হচ্ছে বি মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক ডিভাইডেড বাই এ মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক, সি এ বাই সি বি। তার মানে প্রতিসরণাঙ্কের সাথে আলোর বেগের সম্পর্ক কিরকম? ইনভার্সলি প্রপোর্শনাল, ব্যস্তানুপাতিক। তার মানে যার আলোর বেগ যত বেশি বা যার বেগ যত বেশি, যেই আলোর বেগ যত বেশি তার প্রতিসরণাঙ্ক তত কম। কি? যেই আলোর বেগ যত বেশি তার প্রতিসরণাঙ্ক তত কম, এবং যেই আলোর বেগ যত কম তার প্রতিসরণাঙ্ক তত বেশি। বুঝছেন? খুবই সহজ। কি বললাম আরেকটা বার? প্রতিসরণাঙ্ক আলোর বেগের ব্যস্তানুপাতিক। তার মানে যেই আলোর বেগ যত বেশি তার প্রতিসরণাঙ্ক তত কম, এবং যেই আলোর বেগ যত কম তার প্রতিসরণাঙ্ক তত বেশি। মনে যেন থাকে, খুবই
সহজ। তাহলে সম্পর্কটা কিন্তু অনেক জায়গায়, ঠিক আছে, অনেক একটু হালকা হালকা প্যাঁচানো লাগতে পারে, বাট এটা তোমার সিরিয়াল একটু মাথায় রাখতে হবে। লাস্টে গিয়ে আমরা একটু সহজেও মনে রাখবো, সমস্যা নেই, বাট পুরা কাহিনী যদি বুঝতে চাও এই পুরো সিরিয়ালটা তোমার মাথায় রাখতে হবে। তাহলে প্রথমত শূন্য মাধ্যমের মধ্যে সব আলোর বেগ কনস্ট্যান্ট, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। বাট যখনই আমরা অন্য কোনো মাধ্যমের মধ্যে যাব বা আলো নতুন কোনো মাধ্যমে যাবে, সেখানে কিন্তু এক একটা কালারের আলোর বেগ হবে এক এক রকম, এবং দেখা যাবে যেই আলোর তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি সেই আলোর বেগ তত বেশি ওই মাধ্যমের মধ্যে। তো আমরা কাচের মধ্যে যখন আলোকে নিয়ে যাব, দেখা যাবে লাল আলোর বেগ সবচেয়ে বেশি, দেন হচ্ছে তোমার বাকি যেগুলো সিরিয়ালি আছে, তরঙ্গ দৈর্ঘ্য যত কমতে থাকবে বেগ কী হবে তত কমতে থাকবে। সো লাল, হলুদ আর নীলের কথা যদি চিন্তা করি, লালের বেগ হবে সবচেয়ে বেশি, তারপর হলুদের বেগ, তারপর হচ্ছে নীল আলোর বেগ। ওকে, এবার আলোর সাথে প্রতিসরণাঙ্কের একটা সম্পর্ক আছে। কোনো একটা নির্দিষ্ট মাধ্যমের প্রতিসরণাঙ্ক ডিপেন্ড করে ওই মাধ্যমে আলোর বেগের উপর। তাহলে কোনো একটা মাধ্যমে একটা কালারের আলোর বেগ যদি বেশি হয়, তার প্রতিসরণাঙ্ক কি হবে? কম হবে। আর যদি ওই মাধ্যমের মধ্যেই কোনো একটা নির্দিষ্ট কালারের আলোর বেগ কম হয়, তার কাছেই ওই মাধ্যমের প্রতিসরণাঙ্ক হয়ে যাবে বেশি। তার মানে কোনো একটা মাধ্যমের প্রতিসরণাঙ্ক কেবলমাত্র মাধ্যমের উপরেও নির্ভরশীল না, তুমি কোন কালারের লাইট নিয়ে অ্যানালাইসিস করতেছো তার উপরেও কিন্তু নির্ভরশীল। আলোর কালার বা তরঙ্গ দৈর্ঘ্য যদি চেঞ্জ হয়ে যায়, প্রতিসরণাঙ্কও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, কারণ বেগ হবে ডিফারেন্ট। বুঝছেন? তার মানে মাধ্যমের বা একটা নির্দিষ্ট মাধ্যমের মধ্যে যেই আলোর বেগ যত বেশি তার প্রতিসরণাঙ্ক তত কম, যেই আলোর বেগ যত কম তার প্রতিসরণাঙ্ক তত বেশি। এখন প্রতিসরণাঙ্ক বেশি কমের সাথে সম্পর্কটা কীরকম এটাও একটু বুঝেন। ধরেন আমি আপনাকে বললাম এই হচ্ছে একটা বিভেদ তল, এই হচ্ছে আরেকটা বিভেদ তল, ঠিক আছে? ধরো এখানে আমি একটা অভিলম্ব আঁকছি, এখানে একটা আচ্ছা এখানে একটা অভিলম্ব আরে জীবনটা আসলে একটা বেদনা, বুঝছো? এখানে একটা অভিলম্ব আঁকো, ওকে, এখানে একটা অভিলম্ব আঁকো, ওকে, আর এখানে হচ্ছে একটা অভিলম্ব আঁকো, ঠিক আছে? এখন প্রথম যে লাইটটা সেটা হচ্ছে এসে পড়ছে এই বরাবর, একই কোণে পড়ছে, হ্যাঁ, তিনটা লাইটই ধরো একই কোণে পড়ছে, এই বরাবর, এই বরাবর, এই বরাবর, ঠিক আছে? হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে ধরো লাইট আসতেছে। এখন আমি বললাম এটা হচ্ছে বায়ু, এটার প্রতিসরণাঙ্ক 1, এই সবগুলা 1। এইটা হচ্ছে একটা মাধ্যম যার প্রতিসরণাঙ্ক 1.5, এটা হচ্ছে আরেকটা মাধ্যম যার প্রতিসরণাঙ্ক 2, এবং এটা হচ্ছে আরেকটা মাধ্যম যার প্রতিসরণাঙ্ক 2.5। এখন প্রতিসরণাঙ্ক বেশি হইলে কি হবে? প্রতিসরণাঙ্ক যত বেশি হবে আলো তত বাঁকাবে। কি? প্রতিসরণাঙ্ক যত বেশি হবে আলো তত বাঁকাবে, স্নেলের সূত্র, খুবই সহজ। তাহলে প্রতিসরণাঙ্ক যদি বেশি হয় আলো বাঁকাবে বেশি। তাহলে খেয়াল করেন, প্রথমটার প্রতিসরণাঙ্ক কম, আলো খুব বেশি বাঁকাবে না। সেকেন্ডটার প্রতিসরণাঙ্ক একটু বেশি, আলো বেশি বাঁকাবে। থার্ডটার প্রতিসরণাঙ্ক অনেক বেশি, দেখা যাবে আলো অনেক বেশি বাঁকাইছে। ওকে, সো প্রতিসরণাঙ্ক যত বেশি যেই আলোর জন্য, মাধ্যম আলো যেটাই হোক না কেন, যেখানেই প্রতিসরণাঙ্ক বেশি হবে আলো বাঁকাবে বেশি। জাস্ট এটুকু মাথায় রাখো, যদি প্রতিসরণাঙ্ক বেশি হয় আলো বাঁকাবে বেশি। যদি প্রতিসরণাঙ্ক বেশি হয় আলো বাঁকাবে বেশি, আলো বেশি বাঁকাবে, বেশি বাঁকাবে। ওকে, ঠিক আছে, এতটুকু বুঝলাম। এখন জিনিসটাকে প্রিজমের সাথে রিলেট করা লাগবে। আমি জানি একটু কমপ্লেক্স লাগতেছে, বাট প্রায় শেষের দিকে। এখন জাস্ট এই জিনিসটাকে একটু প্রিজমের সাথে রিলেট করো। ধরো একটা প্রিজম তুমি আঁকো তোমার ইচ্ছা মতো, যেই প্রিজম তোমার ভালো লাগে, ওকে, ঠিক আছে? ধরো এই বরাবর হচ্ছে আলো এসে পড়ছে কোথায়, এই, ঠিক আছে, এই, ঠিক আছে, এই বরাবর আলো এসে পড়ছে। এখন ধরো প্রিজম এসে লাইট পড়ছে কোথায়, এই যে এখানে এসে লাইটটা পড়ছে, ঠিক আছে? সেই লাইট বাঁকাইছে, বাঁকায় আসছে এখানে, দেন সেই লাইট আবার বাঁকাইছে, বাঁকায় আসছে এখানে। ওকে, ঠিক আছে। এখন যদি প্রতিসরণাঙ্ক এর চেয়ে কম হইতো তাহলে কি হইতো? ধরো এই যে আমার যে কাঁচটা আছে, যেটাতে আমি প্রিজমটা বানাইছি, তার প্রতিসরণাঙ্ক এই মোমেন্টে 1.7। প্রতিসরণাঙ্ক যদি 1.7 না হয়ে 1.5 হইতো তাহলে কি হইতো? আলো যতটুকু বাঁকাইছে তার চেয়ে কম বাঁকাইতো, দেখা যায় তো গতিপথটা হইছে এরকম। কিরকম হয়েছে ভাইয়া? ধরো এরকম হয়েছে, এই বরাবর লাইট আসছে, এখন যতটুকু বাঁকাইছে তার চেয়ে কম বাঁকাইতো, এখানে যতটুকু বাঁকাইছে তার চেয়ে কম বাঁকাইতো যদি প্রতিসরণাঙ্ক কম হইতো। আর যদি প্রতিসরণাঙ্ক আরো বেশি হইতো, 1.7 এর জায়গায় ধরো 2.5, সেক্ষেত্রে আলো আরো বেশি বাঁকাইতো। তার মানে প্রতিসরণাঙ্ক যত বেশি হবে আলো বাঁকাবে তত বেশি, প্রতিসরণাঙ্ক যত কম হবে আলো বাঁকাবে তত কম, এবং আলো যত বেশি বাঁকাবে
বিচ্যুতিও কিন্তু তত বেশি হবে। আর আলো যত কম বাঁকাবে বিচ্যুতি কিন্তু তত কম হবে। দেখো এখানে আলো বাঁকাইছে কতটুকু, এই যে এই বরাবর আলো যাওয়ার কথা ছিল, আলো গেছে এই বরাবর, বিচ্যুতি হচ্ছে এতটুকু, তাই না? বিচ্যুতি কতটুকু? চলো আমরা যদি বিচ্যুতি কোণটা আঁকি তোমাদের জন্য, এই বরাবর আলো যাওয়ার কথা ছিল, আলো গেছে হচ্ছে এই বরাবর, তাই না? তাহলে বিচ্যুতি কোণ কোনটা? বিচ্যুতি কোণ হচ্ছে এইটা, এটা হচ্ছে আমাদের বিচ্যুতি কোণ। এখন যদি এইটার প্রতিসরণাঙ্ক আমি বাড়াই দেই কি হবে? আলো বেশি বাঁকাবে, দেখা যাবে আলো গেছে এই এই এই, সেক্ষেত্রে বিচ্যুতি কোণ কোনটা হইতো? সেক্ষেত্রে বিচ্যুতি কোণ হইতো এইটা ভাই, এই অ্যাঙ্গেলটা কি এটার চেয়ে বড় না? অবশ্যই বড়। তার মানে যত বেশি প্রতিসরণাঙ্ক আলো বাঁকাবে তত বেশি, বিচ্যুতিও হবে তত বেশি। একদম ইজি। যত বেশি প্রতিসরণাঙ্ক আলো বাঁকাবে তত বেশি এবং বিচ্যুতিও হবে তত বেশি। জাস্ট এতটুকু লাইন লিখে রাখো, তাইলে আমাদের মোটামুটি আন্ডারস্ট্যান্ডিং চলে আসবে। এখন তুমি আসলে খুব সহজে আলোর বিচ্ছুরণ বুঝে যাবা। তাহলে লেখেন মিউ যত বেশি, ওকে, আলো বাঁকাবে তত বেশি, আলো বাঁকাবে তত বেশি। আলো যত বেশি বাঁকাবে বিচ্যুতি কোণ তত বেশি হবে বা বিচ্যুতি তত বেশি হবে। এবার আপনি চিন্তা করেন, এই তিনটা লাইট প্রিজমের মধ্যে ঢুকছে, বলেন তো এই তিনটা লাইটের মধ্যে কার জন্য প্রিজমের উপাদানের প্রতিসরণাঙ্ক সবচেয়ে বেশি হবে? এই তিনটা লাইটের মধ্যে ব্লুর জন্য প্রতিসরণাঙ্ক হবে সবচেয়ে বেশি। কেন? কারণ যখন কাচের মধ্যে এই তিনটা আলো প্রবেশ করবে ব্লুর বেগ হবে সবচেয়ে কম। এবং ব্লুর বেগ সবচেয়ে কম কেন? কারণ ব্লুর জন্য এই মাধ্যমটা সবচেয়ে বেশি ঘন, বা এই মাধ্যমের প্রতিসরণাঙ্ক সবচেয়ে বেশি। আমরা জানি না একটা মাধ্যমে আলোর বেগ কেন কমে যায়? ওই মাধ্যমটা যখন অপটিক্যালি ডেন্স হয় তখন। সো দেখা যাচ্ছে একটা মাধ্যমে লাল আলো খুব সুন্দর মতো যেতে পারতেছে, তার মানে ওই মাধ্যম লাল আলোর জন্য খুব বেশি অপটিক্যালি ডেন্স না। বাট ওই একই মাধ্যমে ব্লু আলোর বেগ কমে গেছে, মানে এই মাধ্যমটা ব্লু লাইটের জন্য অপটিক্যালি ডেন্সার হিসেবে বিহেভ করতেছে। দ্যাট মিনস ব্লু লাইটের জন্য এই মাধ্যমটা ঘন, লাল আলোর জন্য বা লাল লাইটের জন্য এই মাধ্যমটা ঘন, তবে অপেক্ষাকৃত কম ঘন। তার বেগ তো এখনো ব্লু লাইটের চেয়ে বেশি। ওকে, তো দেখা যাবে ব্লু লাইটের জন্য এখানে প্রতিসরণাঙ্ক বেশি, লাল আলোর জন্য এখানে প্রতিসরণাঙ্ক কম। যেহেতু লাল আলোর জন্য প্রতিসরণাঙ্ক কম, লাল আলো বাঁকাবে কম। আর ব্লু লাইটের জন্য যেহেতু এই মাধ্যমের প্রতিসরণাঙ্ক বেশি, ব্লু লাইট বাঁকাবে বেশি। বুঝছো? খুবই সহজ কাহিনী, আই গেস পুরো বুঝতে পারছো। এখন যদি আমি তোমাকে একটু ছবি এঁকে দেখাই, যদি একটু ছবি এঁকে তোমাকে দেখানো যায়, ধরো এই হচ্ছে প্রিজম, ঠিক আছে, দিস ইজ দ্য প্রিজম। সো একই পয়েন্টে আমাদের হচ্ছে হোয়াইট লাইট এসে পড়ছে। কি পড়ছে? হোয়াইট লাইট। কোন পয়েন্টে? এই পয়েন্টটায়। আহা, এটা কি হোয়াইট? এটা হোয়াইট। যারা এটাকে সবুজ দেখতেছো তারা চোখের ডাক্তার দেখাও, এটা সাদা, ঠিক আছে? ওকে, সো এই হচ্ছে আমাদের অভিলম্ব। কোনটা অভিলম্ব? এটা। এখন আমাকে বলো, এই সাদা আলো কি আসলে সাদা? না, সাদা আলো হচ্ছে 7টা রঙের সমষ্টি। লাল, অরেঞ্জ, দেন হচ্ছে নীল, সবুজ, হলুদ, এগুলো সবগুলোর সমষ্টি হচ্ছে সাদা আলো। যখন সাদা আলোটা এখানে এসে হিট করবে, এতক্ষণ পর্যন্ত সবাই একসাথে ছিল, সবাই সংমিশ্রিত হয়ে তো সাদা আলোটা তৈরি করছে, সবার বেগ সেম ছিল, একসাথে চলতেছিল, একই দিকে যাচ্ছিল, এর জন্য জিনিসটাকে আমরা সাদা দেখতেছিলাম। বাট যখন এটা কাচের মধ্যে প্রবেশ করবে তখন কিন্তু একটু সমস্যা আছে। কি? কাচের মধ্যে প্রবেশ করার পর এখানে যে 7টা লাইট আছে তাদের বেগ কি সেম থাকবে? না, লাল আলোর বেগ হবে সবচেয়ে বেশি, তারপর অরেঞ্জ, তারপর বাকি যারা আছে ইয়েলো, গ্রিন, দেন হচ্ছে তোমার ব্লু, ইন্ডিগো, ভায়োলেট, এভাবে বেগ গ্র্যাজুয়ালি কমতে থাকবে। সো দেখা যাবে রেডের বেগ হচ্ছে সবচেয়ে বেশি। এখানে একটু লিখে দিই, ওকে, ভিবগিয়র, ওকে, এই রেডের বেগ হবে সবচেয়ে বেশি। তো আমরা যত উপরের দিকে যাব ভেলোসিটি তত বেশি। ওকে, ভেলোসিটি কি? ভেলোসিটি বাড়বে। ভেলোসিটি বাড়তেছে মানে কি? ভেলোসিটি বাড়তেছে মানে হচ্ছে প্রতিসরণাঙ্ক কমতেছে। ভেলোসিটি একটা মাধ্যমের মধ্যে লাইটের বেশি, তার মানে কি মাধ্যমটা লাইটের জন্য অপটিক্যালি লাইটার, এবং যেই মাধ্যমে লাইটের জন্য ভেলোসিটি কম ওই মাধ্যমটা লাইটের জন্য অপটিক্যালি ডেন্সার। সো একই মাধ্যম ভায়োলেটের জন্য ডেন্সার, বাট রেডের জন্য লাইটার বা হালকা মাধ্যম। কিন্তু মাধ্যম চেঞ্জ হচ্ছে না, একই মাধ্যম। ভায়োলেট লাইটের জন্য একরকম বিহেভ করবে, রেড লাইটের জন্য আর এক রকম বিহেভ করবে। ওকে, সো তরঙ্গ দৈর্ঘ্য যত বাড়বে বা আমরা যত রেডের দিকে যাব ভেলোসিটি বাড়বে এবং প্রতিসরণাঙ্ক কমবে। প্রতিসরণাঙ্ক যদি কমে তার মানে উপরের দিকে গেলে বাঁকাবে কম। কি হবে?
কম বাঁকাবে, যত আমরা উপরের দিকে যাব কম বাঁকাবে, উপরের দিক কম বাঁকাবে, এমন কিন্তু না যে নিচের দিক কম বাঁকাবে, নিচ থেকে উপরের দিক গেলে কি হবে, কম বাঁকাবে, কম বাঁকাবে, বা 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 বিচ্যুতি কম হবে, কি বিচ্যুতি কম হবে। বুঝেছো? এই বক্সটা চাইলে একটু মাথায় রাখতে পারো। তাহলে দেখো রেড আলোর ভেলোসিটি অনেক বেশি, বাঁকাচ্ছে কি কম। ধরো হালকা একটু বাঁকাইছে, কতটুকু বাঁকাইছে, ধরো রেড আলোটা এতটুকু বাঁকাইছে, ঠিক আছে, হালকা একটু বাঁকাইছে, খুব বেশি না, অল্প একটু বাঁকাইছে। আচ্ছা রেডের পর অরেঞ্জও কি এতটুকুই বাঁকাবে? না, অরেঞ্জ তার চেয়ে বেশি বাঁকাবে। রেডের ভেলোসিটি সবচেয়ে বেশি, ওর জন্য প্রতিসরণাঙ্ক সবচেয়ে কম, ও বাঁকাইছে সবচেয়ে কম। বাট অরেঞ্জের জন্য ভেলোসিটি তো আর একটু কম রেডের চেয়ে, তাই না? সো যেহেতু অরেঞ্জের ভেলোসিটি রেডের চেয়ে একটু কম, তাহলে অবশ্যই অরেঞ্জের জন্য প্রতিসরণাঙ্ক হবে একটু বেশি রেডের তুলনায়। যেহেতু প্রতিসরণাঙ্ক একটু বেশি, অরেঞ্জ রেডের চেয়ে একটু হইলেও বেশি বাঁকাবে। হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছে, বাঁকাবে মানে কি অভিলম্বের দিকে সরে আসবে। সো দেখা যাবে রেড লাইট অভিলম্বের দিকে যতটুকু সরে আসছে, অরেঞ্জ লাইট অভিলম্বের দিকে তার চেয়ে একটু বেশি সরে আসবে। সো অরেঞ্জের ছবি যদি আমরা আঁকি, দেখা যাবে অরেঞ্জটা আসছে একটু বেশি বাঁকিয়ে এখানে। আহা, আমি কি এটা হাতে আঁকতেছি, এর জন্য তো দুর্ঘটনাটা ঘটতেছে, তোমরা হয়তো আমাকে আগে বলবা না। অরেঞ্জ লাইটটা চলে আসবে এখানে, ঠিক আছে, খুব কাছাকাছি হবে, এটা আমি অনেক দূরে দিয়ে ফেলছি, আরো কাছাকাছি হবে, ঠিক আছে, এরকম। আহা, ঠিক আছে, এরকম হবে আর কি, মোটামুটি ওভারল্যাপিং মনে হবে, বাট আসলে জীবনটা আসলে একটা বেদনা, বুঝছো? যাই হোক, এই যে এরকম হবে আর কি মোটামুটি। হ্যাঁ, এখানে আসবে হচ্ছে অরেঞ্জ লাইট। দেন অরেঞ্জের পর কি আছে, ইয়েলো। ইয়েলোর ক্ষেত্রে কি হবে ভাই, ইয়েলোর বেগ আরেকটু কম, মানে ইয়েলোর জন্য প্রতিসরণাঙ্ক আরেকটু বেশি, তার মানে বাঁকাবে ইয়েলো আরো একটু বেশি। তাহলে ইয়েলোটা আসবে হচ্ছে এখানে, কোথায়, ও মা, এটাকে তো কিছু করিনি আমি, এটা নড়লো কেন? ইয়েলোটা আসবে হচ্ছে এখানে, আরেকটু বেশি বাঁকাইছে, ঠিক আছে। দেন ইয়েলোর পর হচ্ছে গ্রিন। গ্রিন আরো বেশি বাঁকাবে, কেন? কারণ গ্রিনের বেগ আরো কম, প্রতিসরণাঙ্ক গ্রিনের জন্য আরো বেশি, যত বেশি প্রতিসরণাঙ্ক তত বাঁকাবে। বাঁকাবে মানে কি, যেহেতু হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসতেছে, তার মানে অভিলম্বের দিকে বাঁকাবে। যখন ঘন থেকে হালকায় যাবে, তখন অভিলম্ব থেকে দূরে সরে যাবে, ঠিক আছে, বা অভিলম্ব থেকে আরো বেশি দূরে বাঁকাবে। ওকে, গ্রিনের পর আছে ব্লু। ব্লু মানে হচ্ছে আসমানি কালার, আসমানি। আসমানি আরেকটু বেশি বাঁকাবে, এরকম, ঠিক আছে। দেন কি আছে, ইন্ডিগো। ইন্ডিগো আরো একটু বেশি বাঁকাবে। ইন্ডিগো হচ্ছে ধরতে পারো এটা, ঠিক আছে, ইন্ডিগো আর একটু বেশি বাঁকাবে। এবং লাস্টে আছে হচ্ছে ভায়োলেট। ভায়োলেট সবচেয়ে বেশি বাঁকাবে। ভায়োলেট কি হবে, জীবনটা একটা বেদনা, ভায়োলেট বাঁকাবে সবচেয়ে বেশি। তো দেখো আসছিল কি, সাদা আলো যখনই কাচের মধ্যে প্রবেশ করছে, এর মধ্যে 7টা আলো লুকায়িত অবস্থায় ছিল, সেগুলো আলাদা আলাদা হয়ে গেছে। কেন? কারণ কাচের মধ্যে প্রবেশ করার পর এক একটা বর্ণের আলো এক একটা ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকাবে, এক একজনের বিচ্যুতি হবে এক এক রকম। কেন? কারণ এক একটা কালারের লাইটের জন্য এই কাচের প্রতিসরণাঙ্ক হবে এক এক রকম। কেন? কারণ কাচের মধ্যে এক একটা লাইটের বেগ এক এক রকম, ঠিক আছে, সহজ। এরপর কি হবে, এরপর হচ্ছে দেখো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে লাইট যাচ্ছে। এবার তো আর লাইটগুলো একসাথে নাই, এবার কি এরা একসাথে আছে না, এবার তারা আলাদা আলাদা হয়ে গেছে। দেখো আলোর যে বিচ্ছুরণ বা ডিসপারশন, সেটা এই তলেই ঘটছে। এখানে আলো একসাথে আসতেছিল, আলোগুলা সেপারেটেড হয়ে গেছে, এটাকে আমরা বলি আলোর বিচ্ছুরণ। লাইট আসতেছিল একসাথে, 7টা আলো একসাথে, আমরা দেখতেছি সাদা, বাট একটা নির্দিষ্ট সারফেসে পড়ার পরে সেই লাইটটা 7টা সেপারেট লাইটে বিভক্ত হয়ে গেছে। এটাই আলোর বিচ্ছুরণ। আলোর বিচ্ছুরণ এই সারফেসেই ঘটে গেছে। তাহলে ওই সারফেসে কি ঘটবে, ওই সারফেসে লাইটগুলা পরস্পর থেকে আরো দূরে সরে যাবে। কেন আরো দূরে সরে যাবে? দেখো লালের জন্য এখনো তো এই মাধ্যমের প্রতিসরণাঙ্ক কম, তাই না? এই আর ভায়োলেটের জন্য এই মাধ্যমের প্রতিসরণাঙ্ক এখনো বেশি। তো যখন আবার প্রতিসরণ ঘটবে, লাল আবারও কম বাঁকাবে এবং ভায়োলেট আরো বেশি বাঁকাবে। তার মানে যতটুকু বাঁকাইছিল এখন আরেকবার প্রতিসরণ ঘটলে ভায়োলেট বাঁকাবে আরো বেশি। কেন? কারণ ভায়োলেটের জন্য এই মাধ্যমের প্রতিসরণাঙ্ক বেশি। তো আমরা যদি এখানে একটা পর্দা স্থাপন করি, যেটা করা হয় আর কি, এখানে একটা পর্দা স্থাপন করা এবং সেই পর্দার মধ্যেই হচ্ছে আমরা এই বর্ণালীটা বা স্পেকট্রামটা হচ্ছে অবজার্ভ করি। যদি এখানে আমরা একটা পর্দা রাখি, দেখা যাবে এবার তো অভিলম্ব থেকে দূরে সরে যাবে। লাল আলো আসতেছে হচ্ছে এই বরাবর, কোন বরাবর, লাল আলো আসতেছে
এই বরাবর অভিলম্ব থেকে দূরে সরে গেছে এরকম একটা দিকে। সবচেয়ে কম পরিমাণ সরবে হচ্ছে লাল আলো। ওকে, সবচেয়ে বেশি সরবে কে? সবচেয়ে বেশি সরবে ভায়োলেট। ভালো লাগে না জীবনটা। একটা ছবি আঁকতে চাই, ওই দেখো তো আবার একটা দুর্ঘটনা ঘটাইলাম। এই ছবিটা পারফেক্টলি আঁকা, বড়ইটা আঁকবো, বাট তাও আঁকবো। দাঁড়াও, ঠিক আছে। সো লাল আলো, এই যে অভিলম্ব হচ্ছে আমাদের এটা। কোনটা অভিলম্ব ভাইয়া? অভিলম্ব হচ্ছে এইটা। সো যাওয়ার কথা ছিল এই বরাবর, যাওয়ার কথা ছিল হচ্ছে এই বরাবর, এই বরাবর যাওয়ার কথা ছিল, বাট যেহেতু হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেছে, অভিলম্ব থেকে দূরে সরে গেছে। ঠিক আছে, বাট কম পরিমাণ সরবে, বাকিগুলো বেশি সরবে। কেন? কারণ লাল সবচেয়ে কম বিচ্যুত হবে, লালের জন্য প্রতিসরণাঙ্ক সবচেয়ে কম। সো লাল সরে যাবে সবচেয়ে কম, বাকি লাইটগুলো আরো বেশি সরবে। অরেঞ্জের কথা যদি চিন্তা করি, দেখা যাবে অরেঞ্জ আরো বেশি সরে গেছে, অরেঞ্জ আসছে এখানে। ঠিক আছে, দেন আমরা আসি ইয়ালো, ইয়ালো আরো বেশি সরবে, কারণ ইয়ালোর জন্য প্রতিসরণাঙ্ক আরো বেশি অরেঞ্জের তুলনায়। সো ইয়ালো চলে আসছে এখানে। দেন আসো গ্রিন, গ্রিন আরো বেশি সরে যাবে। গ্রিন আসবে কোথায়? গ্রিন আসবে হচ্ছে এখানে। ওকে, দেন আসো ব্লু, ব্লু হচ্ছে আরো বেশি সরবে, ব্লু আসবে এখানে। দেন আসো ইন্ডিগো, ইন্ডিগো আরো বেশি সরবে, ইন্ডিগো আসবে এখানে। ওকে, এটাকে মনে একটু বড় করা লাগবে, পর্দায় বড় করা লাগতেছে, পর্দার মধ্যে জায়গা হচ্ছে না গো। যাই হোক, দেখো তো জীবনটা কেমনটা লাগে না, মেজাজটাই খারাপ হয়ে যায় মাঝে মধ্যে। ওকে, পর্দাটাকে আমরা একটু বড় করলাম। ওকে, এবং ফাইনালি আসে হচ্ছে আমাদের ভায়োলেট। ভায়োলেট সবচেয়ে বেশি বিচ্যুত হবে, দেখা যাবে ভায়োলেট চলে আসছে একদম এই বরাবর। সো আমরা পর্দার মধ্যে না এখানে একটা স্পেকট্রাম দেখতে পারবো। পর্দার মধ্যে আমরা কি দেখবো? পর্দার মধ্যে আমরা দেখবো এখানে আছে লাল আলো, ঠিক আছে, দেন এখানে আছে হচ্ছে অরেঞ্জ, ওকে, দেন তার নিচে আছে হচ্ছে ইয়েলো, ওকে, দেন তার নিচে আছে হচ্ছে গ্রিন, ওকে, তার নিচে আছে ইন্ডিগো, ব্লু এবং হচ্ছে ভায়োলেট। এবং এইটাকেই আমরা বলি আলোর বর্ণালী। এটাকেই কিন্তু লাইটের স্পেকট্রাম বলা হয় বা আলোর বর্ণালী বলা হয়। সো এভাবে হচ্ছে প্রিজমের মধ্যে বিচ্ছুরণ ঘটে। ভাই বিচ্ছুরণ কোথায় ঘটছে? বিচ্ছুরণ এখানে ঘটছে না, এটা বিচ্ছুরণ না, এটা তো প্রতিসরণ। বিচ্ছুরণ ঘটছে এখানে। ওকে, 7টা কালারের লাইট একসাথে আসতেছিল, সেপারেট হয়েছে কোথায়? সেপারেট হয়েছে এই জায়গায়। এটাকে বলা হয় হচ্ছে আলোর বিচ্ছুরণ বা ডিসপারশন অফ লাইট। বিচ্ছুরণ ঘটার কারণ কি? এই যে আগের পেজে পুরোটা এক্সপ্লেইন করা আছে কেন বিচ্ছুরণটা আসলে ঘটে। বুঝেছো? ক্লিয়ার পুরোপুরি? এবার তুমি বিচ্ছুরণের সংজ্ঞাটা পড়ো, এবার তুমি বুঝতে পারো, এবং ছবিও তুমি এখন বুঝতে পারা উচিত। এই যেটা হচ্ছে আমাদের লাইটের স্পেকট্রাম, যে আলো আসতেছে, আলো 7টা কালারে সেপারেট হয়ে যাচ্ছে, দেন এখানে আরো প্রতিসরিত হইতেছে, আরো দূরে দূরে সরে যেতেছে। স্বাভাবিক, লাল আলো কম বাঁকাবে, বাকিগুলো তো আরো বেশি বেশি বাঁকায় যাবে। ওকে, বা তুমি যেখানে আরো সুন্দর মত দেখতে পারবা, এখানে হচ্ছে কিছুটা বিচ্ছুরিত হয়েছে, দেন এখানে এসে আরো দূরে দূরে চলে গেছে পরস্পরের থেকে। ঠিক আছে, এবার সংজ্ঞাটা পড়ো। দেখো, সাদা আলো প্রিজমের মধ্যে দিয়ে প্রতিসরণের ফলে 7টা মৌলিক বর্ণে বিভক্ত হয়। এই বিভাজনকেই কি বলে? আলোর বিচ্ছুরণ বলে। এটাকে আমরা কি বলি? ডিসপারশন অফ লাইট বা আলোর বিচ্ছুরণ। দেখেন ক্লিয়ার হয়েছে নাকি পুরো ব্যাপারটা? আশা করি ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। বুঝে থাকলে হচ্ছে আমরা সামনে আগাবো। আমাকে জাস্ট একটু জানাবা কারো কোনো কনফিউশন আছে নাকি নাই, ছবিটা বুঝছো কিনা। বইয়ের মধ্যে এতটুকু আলোচনা আশা করি পাবা, বা একটু একটু কম আলোচনা পাইতে পারো, বাট এইটা যদি বুঝে থাকো তাহলে আসলে বইয়ের কোনো কিছু বুঝতে সমস্যা হবে না। এখন এই আলোর বিচ্ছুরণের কিছু ব্যবহার আছে, সেগুলো আমরা দেখবো। তার আগে দেখো এইটা আমাদের ক্লিয়ার কিনা। যদি পুরোপুরি ক্লিয়ার হয় আমরা সামনে আগাবো। লেটস গো। ও মাই গড, দাদা আর কতক্ষণ? না না, আজকে 2 ঘন্টার ক্লাস নিব না। হয় এই যে ছুটিতে দিব আজকে, আজকে তাড়াতাড়ি ছুটিতে দিব, ঠিক আছে। আমরা খালি বিচ্ছুরণের ব্যবহারটা দেখব। এখানে হচ্ছে কিছু অনুধাবনমূলক প্রশ্ন আছে, বা কৌণিক বিচ্ছুরণ বা বিচ্ছুরণ ক্ষমতা আছে। এগুলা না হয় আমরা দরকার হলে পরের দিন পড়বো নি, বা বিচ্ছুরণ ক্ষমতাটা বড় জোর পড়া দিতে পারি, তারপরে ছুটিতে দিব, ঠিক আছে। ওকে, এটা বুঝছো নাকি গাইজ? এটা বুঝাটা ইম্পর্টেন্ট। আলোর বিচ্ছুরণ বুঝছো কি? এটাই কিন্তু আইজ্যাক নিউটনের পরীক্ষাটা ছিল। আইজ্যাক নিউটনের পরীক্ষাটাই কিন্তু এটা নিয়েছিল, ঠিক আছে। যারা ওই যে পিঙ্ক ফ্লয়েডের টি শার্ট পরো, বা পিঙ্ক ফ্লয়েডের যারা ফ্যান আছো, দেখো না যে এরকম একটা ছবি আছে পিঙ্ক ফ্লয়েডের টি শার্টের, এটা কিন্তু ডিসপারশন অফ লাইটের ছবি। যে প্রিজমের মধ্যে আলো এসে পড়তেছে, এখানে আলোর ডিসপারশন ঘটতেছে, এবং এখানে হচ্ছে আলো আরো বেশি ছড়াই যাচ্ছে। ওকে, সো দিস ইজ দ্য পিকচার অফ পিঙ্ক ফ্লয়েড টি শার্ট। গট ইট? বুঝেছি সবাই? আশা করি কারো কোনো সমস্যা নাই। ওকে, বই থেকে কিন্তু একবার অবশ্যই পড়া লাগবে পুরো জিনিসটা রিডিং। এবার আসেন, বিচ্ছুরণের কি দরকার আছে? বিচ্ছুরণ থেকে আসলে আমরা কি করতে পারি? এটা এমসিকিউ এর জন্য আসতে পারে। যে বহুপদী সমষ্টি সূচক প্রশ্নগুলো আসে না, বহুপদী সমষ্টি সূচক যে এমসিকিউ গুলো আসছে, ঠিক আছে, এমসিকিউ মচক, সেখানে আসতে পারে।
কি বলছে? বর্ণালী পাঠের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। বর্ণালী পাঠ আমাদের কেন লাগে? প্রথমত পদার্থের রাসায়নিক গঠন নির্ধারণ করা যায় বর্ণালী থেকে, ঠিক আছে? যে কোন মিডিয়ামের মধ্যে আলোটা কিভাবে ডিসপার্স হচ্ছে তার উপর বেস করে হচ্ছে আমরা ওই মিডিয়ামের যে মেটেরিয়ালস সেটার অনেক প্রপার্টি জেনে ফেলতে পারবো। ইনফ্যাক্ট তুমি যে বর্ণালী দেখতে পারবে না, সেই বর্ণালীর মধ্যে কিছু কিছু জায়গায় না আলো শোষিতও হয়। যেমন তুমি যদি সূর্যের বর্ণালী দেখো, আজকে ছবিটা ছিল বাট আজকে মনে হয় না তোমাদের এই পর্যন্ত পড়ানো যাবে। সূর্যের বর্ণালীর একটা খুবই যদি জুমড বা হাই কোয়ালিটি ইমেজ দেখো, ইমেজটা হচ্ছে এরকম, ঠিক আছে? দেখো এখানে তোমার এই যে ব্লু থেকে শুরু হয়েছে একদম রেড পর্যন্ত গেছে, বাট দেখো জায়গায় জায়গায় না কালো কালো দাগ আছে। মানে হচ্ছে যে এই জায়গাগুলোয় না আলো শোষিত হয়েছে, এই তরঙ্গ দৈর্ঘ্যের আলোগুলা শোষিত হয়ে গেছে, এই লাইটগুলো আমরা দেখতে পারতেছি না। কেন শোষিত হয়েছে? যে মিডিয়ামের মধ্যে দিয়ে লাইট আসছে সেই মিডিয়ামের মধ্যে এমন কোনো মেটেরিয়াল আসছে যেইটা এই আলোটাকে শোষণ করে। এবং এখান থেকে আমরা ফাইন্ড আউট করতে পারি মিডিয়ামের মধ্যে কি কি মেটেরিয়াল থাকতে পারে। যেমন সূর্যের মধ্যে প্রায় হচ্ছে তোমার 60টার মতো মেটেরিয়াল আবিষ্কার করা গেছে জাস্ট সূর্যের বর্ণালী অ্যানালাইসিস করে। সো বর্ণালী অ্যানালাইসিস বা স্পেকট্রাম অ্যানালাইসিস কিন্তু খুবই পাওয়ারফুল একটা জিনিস। স্পেকট্রাম থেকে হচ্ছে অনেক ইনফরমেশন পাওয়া যায়। ওকে, সো আমরা পদার্থের রাসায়নিক গঠন নির্ধারণ করতে পারবো, দেন হচ্ছে পদার্থের তাপমাত্রা নির্ণয় করতে পারবো, কোন মিডিয়ামের মধ্যে লাইটটা আসছে সেটা টেম্পারেচার কীরকম, দেন হচ্ছে যৌগ পদার্থ শনাক্তকরণে বর্ণালী ব্যবহৃত হয়। বর্ণালী থেকে যেই যেই লাইট শোষিত হবে সেখান থেকে আমরা বুঝতে পারবো যে হচ্ছে এইটার মধ্যে আসলে কী কী টাইপের মেটেরিয়ালস আছে। দেন বিভিন্ন বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য এবং প্রতিসরণাঙ্ক নির্ণয় করা যায়। তো আমরা দেখলামই যে লালের জন্য প্রতিসরণাঙ্ক হবে কম এবং নীল বা ভায়োলেটের জন্য প্রতিসরণাঙ্ক হবে বেশি, যার জন্য বেশি বাঁকাইছে। দেন বিভিন্ন ধাতুর বৈশিষ্ট্য নাম ও প্রকৃতি নির্ণয় করা যায়। সূর্যের আবহমণ্ডলের গঠন সম্পর্কে ধারণাই আমরা পাইছি আসলে সূর্যের বর্ণালী বা স্পেকট্রাম থেকে। ওকে, সো বর্ণালীর ব্যবহার কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন আরেকটা ছোট্ট জিনিস আমি খালি একটু বলে দিই, এটা একটু জেনে রাখো। একটা হচ্ছে কৌণিক বিচ্ছুরণ, যেহেতু আজকে পড়তেছই একবারে ক্লিয়ার হয়ে যাক। একটা হচ্ছে কৌণিক বিচ্ছুরণ আর একটা হচ্ছে বিচ্ছুরণ ক্ষমতা। আচ্ছা, আমরা এরকম একটা ফর্মিউলা পড়ছি না সরু প্রিজমের ক্ষেত্রে? দেখো তো সরু প্রিজমের ক্ষেত্রে বিচ্ছুরণ কোণের ফর্মিউলা কি ছিল? ডেল ইজ ইকুয়ালস টু মিউ মাইনাস 1 ইন্টু এ। সো ধরো আমরা একটা সরু প্রিজম নিছি এবং সেই সরু প্রিজমের মধ্যে আমরা কি করব? আমরা হচ্ছে সাদা আলো ফেলবো, ঠিক আছে? একটা সরু প্রিজম নিচে, এর মধ্যে আমরা কি ফেলবো? এটার মধ্যে আমরা সাদা আলো বা হোয়াইট লাইট ফেলবো। হোয়াইট লাইট, ওকে, হোয়াইট লাইট ফেলছি। এখন হোয়াইট লাইট যদি আমি ফেলি, স্বাভাবিক প্রিজমের মধ্যে 7টা আলো ডিফারেন্ট ডিফারেন্ট দিকে চলে যাবে, এক একটা আলো এক একটা দিকে বাঁকাই যাবে। দেখা যাবে লাল আলো বাঁকাইছে সবচেয়ে কম, কি হয়েছে? লাল আলো বাঁকাইছে সবচেয়ে কম, এবং ভায়োলেট যেটা সেটা বাঁকাইছে সবচেয়ে বেশি। তার মানে এক একটার বিচ্যুতি কোণ হবে এক এক রকম। আচ্ছা, কার বিচ্যুতি কোণ সবচেয়ে বেশি হবে? লালের? না, লাল তো সবচেয়ে কম বাঁকাবে, লালের বিচ্যুতি কোণ হবে সবচেয়ে কম। ভায়োলেটের বিচ্যুতি কোণ হবে সবচেয়ে বেশি। আচ্ছা, কার বিচ্যুতি কোণ মাঝামাঝি হবে? দেখো তো সিরিয়ালটা কি, ভিবগিয়র, ঠিক আছে? মাঝামাঝি যদিও গ্রিন, বাট স্টিল এই স্পেকট্রামের মধ্যে মধ্যরশ্মি হিসাবে কনসিডার করা হয় সবসময় আলোকে। আমাদের যে সূর্যের বর্ণালী বা সূর্যের আলোর যে বর্ণালী, সেখানে মিডল রে বা মধ্যরশ্মি হিসেবে কনসিডার করা হয় কাকে? ইয়েলো কালারকে, ইয়েলো কালারের লাইটকে। মাথায় রেখো তাহলে মধ্যরশ্মি আমরা কাকে বলবো, বা মিডল স্পেকট্রামের মিডল আমরা কাকে ধরবো? ইয়েলো কালারের লাইটকে। ওকে, এটা ধরা হয় আর কি, মধ্যরশ্মি ধরা হয়, বা স্পেকট্রামের যে মিডল লাইট সেটাকে ধরা হয় হচ্ছে, বা সেটা হিসেবে ধরা হয় ইয়েলো কালারের লাইটকে। তার মানে সবচেয়ে বেশি বাঁকাবে বেগুনি বা ভায়োলেট, সবচেয়ে কম বাঁকাবে লাল, আর মাঝামাঝি বাঁকাবে হচ্ছে ইয়েলো। ওকে, তাহলে মাথায় রাখো সবচেয়ে বেশি বাঁকাবে কে? সবচেয়ে বেশি বাঁকাবে কে? লাল, মাইট দিব কিন্তু। সবচেয়ে বেশি বাঁকাবে ভায়োলেট, ভায়োলেট রে বাবা, ভায়োলেট। সবচেয়ে কম বাঁকাবে কে বলো? সবচেয়ে কম বাঁকাবে হচ্ছে লাল বা রেড, এবং মাঝামাঝি বাঁকাবে কে? মাঝামাঝি বাঁকাবে হচ্ছে ইয়েলো। ওকে, এটার জন্য এটাকে মধ্যরশ্মি বলা হয়, মাঝামাঝি বাঁকাবে ইয়েলো। তার মানে বিচ্যুতি কোণ সবচেয়ে বেশি হবে কার? ভায়োলেটের। সবচেয়ে কম হবে কার? রেডের। এবং মাঝামাঝি কার হবে? ইয়েলোর। তাহলে আমরা যদি তিনজনের বিচ্যুতি কোণ বের করি, চলো প্রথমে আমরা বের করবো ইয়েলোর জন্য। ইয়েলোর জন্য বিচ্যুতি কোণ হবে হচ্ছে মিউ মাইনাস 1 ইন্টু এ। ওকে, বা মিউ ইয়েলো মাইনাস 1 ইন্টু এ। যদি আমরা রেডের জন্য বের করি, রেডের জন্য হবে হচ্ছে মিউ আর is equals, sorry, del r is equals to mu r minus 1 into a। এবং আমরা যদি ভায়োলেটের জন্য বের করি তাহলে del v is equals to mu v minus 1 into a। ওকে, একটু মাথায় রেখো।
তার মানে বিচ্যুতি কোণ সবচেয়ে বড় কোনটা হবে বলো তো? এর মধ্যে সবচেয়ে বড় হবে হচ্ছে এই যে এইটা হবে লার্জেস্ট। ওকে, এটা হবে লার্জেস্ট। ভায়োলেটের জন্য বিচ্যুতি কোণ সবচেয়ে বেশি হবে, স্বাভাবিক। ভায়োলেটের জন্য প্রতিসরণাঙ্ক সবচেয়ে বেশি না, বাকি সব তো সেমই, সো অবশ্যই ভায়োলেটের জন্য বিচ্যুতি কোণ সবচেয়ে বেশি আসবে। এটা হবে হচ্ছে স্মলেস্ট, সবচেয়ে ছোট বিচ্যুতি কোণ এই 7টা আলোর মধ্যে, এবং এইটা হবে হচ্ছে মিডল। ঠিক আছে, মিডল। ওকে, এখন সবচেয়ে বড় বিচ্যুতি কোণ আর সবচেয়ে ছোট বিচ্যুতি কোণের যে পার্থক্য সেটাকেই বলা হয় কৌণিক বিচ্ছুরণ। কৌণিক বিচ্ছুরণ মানে হচ্ছে এই যে জিনিসটা, এই যে লাইটটা ছড়াইলো কতটুকু জায়গা জুড়ে ছড়াইলো। দেখো ও একটা নির্দিষ্ট কোণে বিচ্যুত হয়েছে, বুঝছো? দেখো সহজ কনসেপ্ট, খুব সহজ ভাই। আমার আলো গেছে হচ্ছে এই বরাবর আর এই বরাবর, এই লাইটটা একটা নির্দিষ্ট কোণে বিচ্যুত হয়েছে, এই লাইটটা একটা নির্দিষ্ট কোণে বিচ্যুত হয়েছে। এটা কতটুকু জায়গা জুড়ে ছড়াইছে, কতটুকু অ্যাঙ্গেল জুড়ে ছড়াইছে, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে সবচেয়ে বড় বিচ্যুতি কোণ আর ছোট বিচ্যুতি কোণের পার্থক্য, তাই না? আমি যদি বলি এই যে স্পেকট্রামটা ছড়াইলো কতটুকু অ্যাঙ্গুলার ডিসটেন্স জুড়ে ছড়াইলো, সবচেয়ে বড় বিচ্যুতি কোণ এবং সবচেয়ে ছোট বিচ্যুতি কোণের যে পার্থক্য ততটুকু জায়গা জুড়ে স্পেকট্রামটা ছড়াইছে, সেটাকেই বলা হয় কৌণিক বিচ্ছুরণ। কৌণিক বিচ্ছুরণ মানে হচ্ছে এই যে আমার স্পেকট্রাম কতটুকু জায়গা জুড়ে ছড়াবে সেটা বের করার ফর্মুলা কি? সবচেয়ে বড় যে বিচ্ছুরণ কোণ মাইনাস সবচেয়ে ছোট যে বিচ্ছুরণ কোণ, ওইটাই আমাদের কৌণিক বিচ্ছুরণ। তাহলে কৌণিক বিচ্ছুরণ লেখো, কৌণিক বিচ্ছুরণ। ওকে, মানে হচ্ছে সবচেয়ে বড় বিচ্ছুরণ কোণ কোনটা? ভায়োলেটের বিচ্ছুরণ কোণ, মাইনাস সবচেয়ে ছোট বিচ্ছুরণ কোণ কোনটা? রেডের বিচ্ছুরণ কোণ। ঠিক আছে, চলো দেখি মাইনাস করো কি হবে। মাইনাস করলে আসবে হচ্ছে মিউ ভি মাইনাস 1 ইন্টু এ মাইনাস মিউ আর মাইনাস 1 ইন্টু এ। এ আর এ তো বাদি চলে যাবে, থাকবে হচ্ছে মিউ ভি মাইনাস মিউ আর মাল্টিপ্লাইড বাই এ। এইটাই হচ্ছে কৌণিক বিচ্ছুরণ বের করার ফর্মুলা। ক্লিয়ার? এইটা হচ্ছে আমাদের কৌণিক বিচ্ছুরণ। আর একটা হচ্ছে বিচ্ছুরণ ক্ষমতা। বিচ্ছুরণ ক্ষমতা মানে হচ্ছে লেখো, বিচ্ছুরণ ক্ষমতা। বিচ্ছুরণ ক্ষমতা মানে হচ্ছে কৌণিক বিচ্ছুরণ উপরে কি? কৌণিক বিচ্ছুরণ ডিভাইডেড বাই মাঝামাঝি বিচ্ছুরণ কোণ, মানে হচ্ছে মিডল বিচ্ছুরণ, মানে ইয়েলো কালারের বিচ্ছুরণ। হোয়াট? ইয়েলো কালারের বিচ্ছুরণ। কৌণিক বিচ্ছুরণকে ইয়েলো কালারের বিচ্ছুরণ কোণ দিয়ে ভাগ করে দিলে যেটা পাবা সেটাকে বলা হয় হচ্ছে বিচ্ছুরণ ক্ষমতাটাকে প্রকাশ করা হয় ডাব্লিউ দ্বারা। কি দ্বারা? ডাব্লিউ। বুঝেছো? একদম সহজ, মনে যেন থাকে, ভুল যেন না হয়। তাহলে বিচ্ছুরণ ক্ষমতার ফর্মুলা কিরকম হইতে পারে দেখো, ডাব্লিউ ইজ ইকুয়ালস টু উপরে হচ্ছে কৌণিক বিচ্ছুরণ। কৌণিক বিচ্ছুরণ মানে কি? মিউ ভি মাইনাস মিউ আর ইন্টু এ। ওকে, এবং ইয়েলো কালারের যে লাইট বা মিডল কালার যেটা, সেটার বিচ্ছুরণ কোণের ফর্মুলা কি? মিউ ইয়ালো, ইয়ালোর জন্য প্রতিসরণাঙ্ক মাইনাস 1 ইন্টু এ, কাটাকাটি যাবে, তার মানে ডাব্লিউ এর ফর্মুলা হচ্ছে মিউ ভি মাইনাস মিউ আর ডিভাইডেড বাই মিউ ইয়ালো মাইনাস 1। তার মানে কোনো একটা মাধ্যমের প্রতিসরণাঙ্ক ভায়োলেটের জন্য যেটা, রেডের জন্য যেটা, আর ইয়েলোর জন্য যেটা, এই তিনটা যদি তোমার জানা থাকে তাইলেই তুমি ওই মাধ্যমের বিচ্ছুরণ ক্ষমতা বের করে ফেলতে পারবা। এটা কিন্তু মাধ্যমের হয়, হ্যাঁ। ধরো যে প্রিজমের বিচ্ছুরণ ক্ষমতা তোমার বের করতে বলবে, তোমার বলে দিবে প্রিজমের মধ্যে ভায়োলেট কালারের লাইটের প্রতিসরণাঙ্ক এত, রেডের প্রতিসরণাঙ্ক এত এবং ইয়েলোর প্রতিসরণাঙ্ক এত, সেখান থেকে তুমি বের করে ফেলবা এই প্রিজমের বিচ্ছুরণ ক্ষমতা কত। বুঝতে পারছো? সহজ একদম। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে মিডল যে বিচ্ছুরণটা, সেটার বিচ্ছুরণ বা প্রতিসরণাঙ্ক আমরা দুইটার এভারেজ থেকেও বের করতে পারি, এর জন্য এটাকে মিডল বলা হয়। ইয়ালোর জন্য যে প্রতিসরণাঙ্ক হবে সেটা হবে হচ্ছে সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোটটার এভারেজ। ওকে, সো তোমাকে যদি ভায়োলেট আর রেডেরটা দিয়ে দেয় সেখান থেকে তুমি ইয়ালোরটা আসলে এমনি বের করে ফেলতে পারবা, দুইটার এভারেজ নিবা, দেন হচ্ছে তুমি ফর্মুলার মধ্যে বসাই দিবা। ক্লিয়ার গাইস? একটা ম্যাথ করে ফেলি তাহলে আগে আর একটু ক্লিয়ার হবে। একটা ম্যাথ আছে, ছোট্ট ম্যাথ আছে। সংজ্ঞা দেখো, সংজ্ঞা খুব সহজ। প্রথমটা হচ্ছে বিচ্ছুরণ, কৌণিক বিচ্ছুরণের সংজ্ঞা। প্রতিসরণের ফলত দুইটা ভিন্ন বর্ণের আলোক রশ্মির যে বিচ্যুত ঘটে তাদের যে পার্থক্য সেটাকে দুইটা বর্ণের সাথে বা সাপেক্ষে কৌণিক বিচ্ছুরণ বলা হয়। তো আমি যদি সূর্যের আলোর জন্য চিন্তা করি, সূর্যের আলোর জন্য ম্যাক্সিমাম যে বিচ্ছুরণ আর মিনিমাম যে বিচ্ছুরণ সেটার যে ডিফারেন্স সেটাকে আমরা কি বলবো? কৌণিক বিচ্ছুরণ। তুমি চাইলে অন্য দুইটার মধ্যে বের করতে পারো। তুমি বলতেই পারো যে ভাইয়া আমার হচ্ছে লাল আলো আর নীল আলো, লাল আলো আর হচ্ছে অরেঞ্জ আলো, এই দুইটার মধ্যে কৌণিক বিচ্ছুরণ কত? সেক্ষেত্রে এই দুইজন কতটুকু কৌণিক ডিস্টেন্স জুড়ে আছে সেটা তোমার বের করা লাগবে, বাট সেটা নর্মালি দিবে না, দিলে তোমাকে হচ্ছে আমরা যেটা দেখলাম সেটাই দিবে। আরেকটা হচ্ছে তোমার বিচ্ছুরণ ক্ষমতা। বিচ্ছুরণ ক্ষমতার সংখ্যা কি?
বেগুনি এবং লাল আলোক রশ্মির বিচ্যুতির পার্থক্য বা কৌণিক বিচ্যুতির পার্থক্য এবং মধ্যরশ্মি বা হলুদের বিচ্যুতির অনুপাতকে কি বলা হয়? প্রতিসারক মাধ্যমটার বিচ্যুতির ক্ষমতা। বুঝছো? তার মানে হচ্ছে প্রিজমের এটা, এই প্রপার্টিটা কার? এটা হচ্ছে প্রিজমের, যার সাপেক্ষে বা সাহায্যে তুমি এই বিচ্ছুরণটা ঘটাচ্ছ, এটাকে বলা হয় বিচ্ছুরণ ক্ষমতা। আচ্ছা একটা ম্যাথ করি, ম্যাথ খুব সহজ, দেখো কি বলছে, একটাই ম্যাথ, এরকম ম্যাথ হচ্ছে আর তোমার লাগবেও না, একটা জাস্ট করা থাকুক, পরীক্ষা আসতে যেন পারো, নতুন যেন না লাগে তোমার কাছে। বলছে একটা প্রিজমের প্রতিসরণাঙ্ক বেগুনি বর্ণের আলোর জন্য 1.69, লাল বর্ণের আলোর জন্য 1.65। ওই প্রিজমের প্রতিসারক কোণ 5 ডিগ্রি হলে কৌণিক বিচ্ছুরণ এবং বিচ্ছুরণ ক্ষমতা নির্ণয় করে। দেখো খুবই সহজ, বলো কৌণিক বিচ্ছুরণ বের করার ফর্মুলা কি? কৌণিক বিচ্ছুরণ বের করার ফর্মুলা কি? মিউ ভি মাইনাস মিউ আর মাল্টিপ্লাইড বাই এ। ওকে, মিউ ভি কত? মিউ ভি হচ্ছে দেখো ভায়োলেট কালারের লাইটের জন্য প্রতিসরণাঙ্ক কত? 1.69, রেড কালারের লাইটের জন্য প্রতিসরণাঙ্ক কত? 1.65 দিয়েই দিছে কোশ্চেনে, বসাই দাও জাস্ট 1.69 মাইনাস 1.65 মাল্টিপ্লাইড বাই এ হচ্ছে প্রিজম কোণ, সেটা হচ্ছে 5 ডিগ্রি। তাহলে এখানে 0.04 মাল্টিপ্লাইড বাই 5 ডিগ্রি বা 0.2 ডিগ্রি, শেষ। এটাই হচ্ছে কৌণিক বিচ্ছুরণ, মানে এতটুকু জুড়ে স্পেকট্রামটা ছড়াবে, খুবই অল্প জায়গা বাট ছড়াবে। ঠিক আছে, গুড। দেন আরেকটা হচ্ছে বিচ্ছুরণ ক্ষমতা। হোয়াট? বিচ্ছুরণ ক্ষমতা। বিচ্ছুরণ ক্ষমতা কেমনে বের করবা? খুবই ইজি, উপরে হবে কৌণিক বিচ্ছুরণ মিউ ভি মাইনাস মিউ আর, নিচে কি হবে? নিচে লাগবে আমার মিউ ইয়ালো মাইনাস 1। আচ্ছা মিউ ইয়ালো তো দেওয়া নাই, সমস্যা নেই, বের করে নিব কেমনে? মিউ ইয়ালো ইজ ইকুয়ালস টু মিউ ভি প্লাস মিউ আর ডিভাইডেড বাই 2। এই দুইটার এভারেজই হচ্ছে মধ্যরশ্মির জন্য প্রতিসরণাঙ্ক। তাহলে দেখেন 1.69 প্লাস 1.65 ডিভাইডেড বাই 2 মানে 1.67। ওকে, জাস্ট মান বসাই দাও, তাহলে 0.04 ডিভাইডেড বাই 1.67 মাইনাস 1, তার মানে 0.04 ডিভাইডেড বাই 0.67, এটাই হচ্ছে বিচ্ছুরণ ক্ষমতা কার? ওই প্রিজমটার, যার সাহায্যে তুমি বিচ্ছুরণটা ঘটাইলা। ওকে, দেখো যদি বুঝে থাকো তাহলে মোটামুটি আমাদের ডিসপারশন অফ লাইট ক্লিয়ার, আর কিছু লাগবে না। কয়েকটা অনুধাবনমূলক প্রশ্ন আছে, তোমরা একটু চিন্তা করো, আমিও পরের দিন পড়াবো। সৌর বর্ণালী নিয়ে আমরা একটু পড়াশোনা করবো পরের দিন, বাট এগুলো একটু পড়াইস অবশ্যই, সেক্ষেত্রে পড়তে সুবিধা হবে। আর কিছু অনুধাবনমূলক প্রশ্ন আছে, মেঘমুক্ত আকাশ কেন নীল দেখা যায়? দেন হচ্ছে চাঁদের আকাশ কেন কালো দেখায়, মানে চাঁদ থেকে তুমি যদি আকাশের দিকে তাকাও সেটা কালো দেখায়, বাট পৃথিবী থেকে তাকাইলে আবার নীল দেখায়, তার কারণ কি? এটা একটু চিন্তা করবা। দেন হচ্ছে উদীয়মান এবং অস্তগামী সূর্য কেন লাল দেখায়? সূর্য যখন ওঠে আর যখন সূর্য ডুবে তখন সেটাকে লাল লাগে কেন? এবং আরেকটা হচ্ছে বিপদ সংকেত সর্বদা লাল আলো ব্যবহার করা হয় কেন? যখন আমরা কোনো একটা হ্যাজার্ড সিগন্যাল পাঠাইতে চাই, যেমন অ্যাম্বুলেন্সের উপরে বা অন্য যে কোনো জায়গায়, আমরা কি করি? লাল আলো ব্যবহার করি, তার রিজনটা কি? চিন্তা করবে একটু, ঠিক আছে? সো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের ক্লাস। দেখেন সবাই বুঝছেন কি না? সন্ধ্যাবেলা আপনাদের তাড়াহুড়া লেগে যায় কেন যেন, দিয়ে দিচ্ছি ছুটি, ঠিক আছে? ওর মধ্যে ফার্মেট প্রিন্সিপালের বলে একটা ছোট কনসেপ্ট আছে, ওইটা কি পড়া লাগবে না? হ্যাঁ আমরা পড়বো তো, ফার্মেটের নীতি পড়াই দিব আমি। ফার্মেটের নীতির আমরা প্রমাণ দেখবো না, জাস্ট হচ্ছে আলোকীয় পথ কিভাবে নির্ণয় করা লাগবে এবং ফার্মেটের নীতির হচ্ছে মেইন কথাটা কি ততটুকু আমাদের জানলেই চলবে। বাট ফার্মেটের নীতির প্রমাণ আসলে দরকার নেই, কারণ প্রমাণটা অনেক সহজ, বাট মানে নট ইম্পর্টেন্ট, নট সামথিং ইম্পর্টেন্ট। তুমি জাস্ট ওই ত্রিভুজের প্রপার্টি নর্মাল জিওমেট্রি দিয়ে আসলে এটা প্রমাণ করে ফেলতে পারবা। বাট আমরা মেইন কথাটা জেনে রাখবো যে ফার্মেটের নীতি আসলে কি বলে। ওকে, ঠিক আছে, বুঝছি ভাইয়া। ওকে, ঠিক আছে, তাহলে তো আমাদের হয়ে গেল। তাহলে আমাদের দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। আজকের মতো এই পর্যন্তই, আশা করি আমরা আলোর বিচ্ছুরণ পুরোপুরি বুঝতে পারছি। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা বিচ্ছুরণের উপর কিছু অনুধাবনমূলক প্রশ্ন দেখব এবং সৌর বর্ণালীটা নিয়ে একটু বিস্তারিত পড়াশোনা করব, এবং একই সাথে আমরা গোলীয় তলের মধ্যে বা স্ফেরিক্যাল সারফেসের মধ্যে কিভাবে আলোর প্রতিসরণ হয়, কিভাবে ইমেজ গঠন হয়, এবং একটা ফর্মুলা নিয়ে আমরা পড়াশোনা করব পরের দিন, যেটা আমাদের লাগবে। লেন্সে আমরা এরপরে প্রবেশ করব, বাট তার আগে আমাদের যেই ফর্মুলাটা লাগবে দেখবা, এটা নিয়ে আমরা পড়াশোনা করতেছি। ইটা টু বা মিউ টু, mu2 by v minus mu1 by u is equals to mu2 minus mu1 by r, গোলীয় তলের প্রতিসরণের জন্য। এটা হবে আমাদের নেক্সট ক্লাসের পড়াশোনা। ওকে, এই সূত্র প্রমাণ এবং এই সূত্র কিভাবে অ্যাপ্লাই করা লাগে, কিভাবে প্লাস মাইনাস ধরা লাগে, কারণ এটা যদি তুমি না বুঝো লেন্স তুমি আসলে ভালো মতো বুঝবা না। আমাদের প্রথমে এটা বোঝা লাগবে, দেন হচ্ছে লেন্স। সো আমরা পরের দিন অবশ্যই এটা শুরু করতেছি। সো পরের দিন শুরু হচ্ছে আমাদের গোলীয় তলের প্রতিসরণ। ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। তার আগ পর্যন্ত পড়তে থাকেন ভালো মতো। টেক কেয়ার, গুড বাই। ভালো মতো না পড়লে কিন্তু বকা দিব। টাটা, বাই।